বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। আজ সারা দিন ধরে গণনার নানান চিত্র, নানান খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের রিপোর্টাররা গ্রাউন্ড জিরো থেকে কিন্তু নানান রকম খবর আপনাদের জন্য তুলে আনছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আমবাসার প্রতিনিধি মনোজ চক্রবর্তী জুড়ে গেছেন। মনোজ, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ দীপেন দা বলুন। মনোজ, আমরা যতটুকু খবর পেয়েছি গণনা তো প্রায় শেষ, কারণ কৃতি সিং দেববর্মা উনি জয়ী হয়ে গেছেন, জয়ী বলে ঘোষণা করেছেন। এই মুহূর্তে আমবাসার কি পরিস্থিতি, সেখানে গণনা কেন্দ্রে কি পরিস্থিতি, বাইরে কর্মী সমর্থকরা রয়েছে কিনা, বিরোধী কোনো কর্মী সমর্থক আছে কিনা, এবং সারাদিন ধরে গণনা কেমন চলেছে সেখানে? দীপেন দা, প্রথমে বলে নিচ্ছি আমার এখানে যে ওই যে 2 পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আরো যাচ্ছেন সাজিদ ওয়াহিদ, উনি ফাইনাল রেজাল্ট প্রকাশ করেছেন এবং যে প্রার্থী রয়েছেন বিজেপির প্রীতি দেবী দেববর্মন, ওনার হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন। কারণ এখানে বিজেপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে লাভ করেছে, প্রায় 4,86,000 ভোটে উনি জয়লাভ করেছেন। আর গণনাকে কেন্দ্র করে সকাল থেকেই পর্যাপ্ত পরিমাণে ডিফেন্স ছিল, যেখানে ফৌজ ছিল, আধা সামরিক বাহিনী, পিএসআর, পুলিশ ছিল। পুরো নিরাপত্তা বলের মধ্যেই গণনা শুরু হয়েছে এবং অবজারভারও ছিলেন। পাশাপাশি কাউন্টিং হলে যারা পোলিং প্রার্থী ছিলেন ওনারাও নিরাপত্তার মধ্য দিয়ে এসেছেন। সবকিছু ভালোই ছিল এবং সময় সময় ওনারা ফলাফলও ঘোষণা করছিলেন। তো বাইরের পরিবেশও শান্ত ছিল, যেহেতু পুলিশ প্রশাসন তাদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে। পুরো আমবাসা পলিটিক্যাল পার্টির যারা কর্মী সমর্থকরা ছিল ওদের জন্য আলাদা আলাদা জায়গা করেছেন, নির্দিষ্ট জায়গাতে ওনারা ছিলেন। তো কেন গণনা শেষ পর্যন্ত ওনারা ছিলেন। প্রার্থী যখন বেরিয়ে গিয়েছে ওনাকেও স্বাগত উপস্থিত ছিলেন টেঙ্কুড়াই, বিকাশ দেববর্মা, ওনারা ছিলেন, স্বাগত জানিয়ে নিয়ে গেছে। মোটামুটি বলতে গেলে আজ আমবাসা গণনা হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের, শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। এবং মনোজ, আমরা একটি অভিযোগ গণনাকে কেন্দ্র করে একটি অভিযোগ আমরা একদম আজ সকাল সকালে শুনতে পাই। পশ্চিম ত্রিপুরা আসনের যিনি কংগ্রেস প্রার্থী, ইন্ডিয়া মঞ্চের প্রার্থী আশিস কুমার সাহা, উনি অভিযোগ করেছিলেন যে বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিরোধী যারা কাউন্টিং এজেন্ট রয়েছে ওনাদের শারীরিকভাবে নিগ্রহ করে কাউন্টিং, হুমকি ধুমকি দিয়ে কাউন্টিং হল থেকে বের করে দিচ্ছে শাসক দলের কর্মী সমর্থকরা। আমবাসায় কি সে ধরনের কোনো চিত্র দেখা গেছে সারাদিনে? দেখো, আমবাসার যে কাউন্টিং হলটা করা হয়েছে সেখান থেকে পূর্ব ত্রিপুরা প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে, ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে এরকম কোনো পরিস্থিতি লক্ষ্য করা যায়, কারণ প্রত্যেকটি দলের, রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা ছিলেন, পোলিং এজেন্ট হিসেবে ছিলেন, শান্তিপূর্ণভাবেই এসেছেন এবং ওনারা খুব সুন্দরভাবে হলে তাদেরকে কোনোভাবে হ্যারাসমেন্ট করা হয়নি। সেই ক্ষেত্রে এটা এখানে নয় যে বিরোধী দলের পোলিং এজেন্টদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, সেটা এখানে লক্ষ্য করা যায়নি। কারণ পুলিশ প্রশাসনও তাদের কঠোর নিরাপত্তা রেখেছেন, তাই সেই বিষয়টি কোনোভাবে আমাদের চোখে পড়েনি। অসংখ্য ধন্যবাদ মনোজ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে আপডেট দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের আমবাসার প্রতিনিধি মনোজ চক্রবর্তী ইতিমধ্যে আমাদের সঙ্গে ছিলেন এবং আমবাসা থেকে কি চিত্র উঠে এসছে সেটা আপনারা দেখছেন। কৃতি সিং দেববর্মা বিজেপি প্রার্থী, উনি জয়ী হয়েছেন এবং উনি জয়ী হয়েছেন 4,86,819 ভোটে। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজেন্দ্র রিয়াংকে উনি হারিয়েছেন। উনি মোট ভোট পেয়েছেন, কৃতি দেবী দেববর্মন, উনি মোট ভোট পেয়েছেন 7,77,447টি ভোট। রাজেন্দ্র রিয়াং নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী, উনি ভোট পেয়েছেন 2,90,628টি ভোট। আর এছাড়া অন্যান্য প্রার্থীরা যারা, নির্দল প্রার্থী অর্চনা উরাং, উনি পেয়েছেন 10,922টি ভোট। নির্দল প্রার্থী দর্শন কুমার রিয়াং পেয়েছেন 9,269টি ভোট। আরও একজন নির্দল প্রার্থী শান্তজয় ত্রিপুরা, উনি পেয়েছেন 6,662টি ভোট। আরও একজন নির্দল প্রার্থী শিবচন্দ্র দেববর্মা 6,719টি ভোট। নির্দল প্রার্থী শত্রুঘ্ন জমাতিয়া ভোট পেয়েছেন 5,967টি ভোট। আরও একজন নির্দল প্রার্থী কৃষ্ণমোহন জমাতিয়া ভোট পেয়েছেন 4,217টি এবং নির্দল প্রার্থী কল্পমোহন ত্রিপুরা ভোট পেয়েছেন 4,011টি এবং নোটাতে ভোট পড়েছে লক্ষণীয়ভাবে 18,300
3টি ভোট। মোট ভোট 4,86,000, মাফ করবেন, 4,86,819 ভোটে কৃতি দেবী দেববর্মা জয়ী হয়েছেন। এবং ওনার ফলাফলের পর উনি কি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, চলুন আমরা একটু শুনে নিই। पब्लिक का सपोर्ट और दिख रहा है एंड वी विल वेट फॉर रिजल्ट के लिए रुकते हैं। ऊपर वाला चाहता है तो आप लोग सबका प्यार और जनता का प्यार, जो सपोर्ट आप लोग ने दिया है, उससे हम लोग देखते हैं। अभी तक तो आप 3 लाख वोट से लीडिंग कर रहे हैं, तो जीत पक्का समझो हम लोग। वो अभी मैं नहीं बोलूंगी जब तक वो डिक्लेयर नहीं हो जाए। So let it be declared and then we will all sit and I'd love to congratulate all the public for their support and all the people, the BJP party, the Motha party, IPS, IPFT, all of them who have done hard work, बहुत मेहनत किया है, उसका फल के लिए आपको थोड़ा देर रुकना पड़ेगा, उसके बाद फिर। मैम वेस्ट त्रिपुरा में भी बीजेपी का पूरा काउंटिंग इंक्लूडिंग पोस्टल बैलेट एंड ईवीएम एंड ईडीबीपीएस कंप्लीट हो चुका है। इसके बाद जो रिजल्ट्स हैं मैं अभी डिक्लेयर कर रहा हूँ। कैंडिडेट 1 कृति देवी देबबर्मन, भारतीय जनता पार्टी, 7,77,447 वोट लेकर विनर डिक्लेयर घोषित किया जाएगा। उसमें से 7,68,129 ईवीएम वोट्स और 9,318 पोस्टल बैलेट। कैंडिडेट नंबर 2 राजेंद्र रियांग, कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया मार्क्सिस्ट, टोटल वोट्स 2,19,628 और नोटा में 18,303 वोट मिला है। इस हिसाब से कृति देवी देबबर्मन भारतीय जनता पार्टी को मैंने विनर घोषित किया है। আপনারা শুনলেন যে বাইট আপনারা শুনলেন কৃতি দেবী দেববর্মনের, সেই ফলাফল ঘোষণার আগে উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনার এই বক্তব্য রেখেছিলেন এবং আরও কি বলছিলেন পূর্ব ত্রিপুরা আসনের সেটাও আপনারা শুনলেন। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের আজকের এই স্টুডিওতে, আজকের এই বিশেষ আলোচনায়। রয়েছেন রাজ্যের বিশিষ্ট বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব এবং রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়, যিনি অবশ্যই রাজনৈতিক বিশেষজ্ঞ। এই মুহূর্তে যে ফলাফলের ট্রেন্ড দেখা যাচ্ছে, সঞ্জীববাবু, আমরা যদি দেখি এক নজরে যে ফলাফল ঘোষণা হয়ে গেছে যে আসনগুলোতে, তার মধ্যে অবশ্যই প্রধানমন্ত্রীর আসন রয়েছে। বারাণসী থেকে প্রধানমন্ত্রী জয়ী হয়েছেন। ভারতীয় জনতা পার্টি 45টি আসনে জয়ী হয়েছে এবং 196টি আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ এককভাবে বিজেপি 241টি আসনে লিড করছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 15টি আসনে জয়ী হয়েছে এবং 83টি আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ 98টি আসন প্রায় পেতে চলেছে কংগ্রেস। এবং পাশাপাশি জেডিএস 2টো আসনে, সমাজবাদী পার্টি 1টি আসনে, টিডিপি 1টি আসনে জয়ী হয়েছে, শিবসেনা উদ্ধব ঠাকরের দল 1টি আসনে, সিপিআইএম 1টি আসনে জয়ী হয়েছে, আম আদমি পার্টি 1টি আসনে জয়ী হয়েছে, হিন্দুস্তান আওয়াম মোর্চা 1টি আসনে, এনসিপি 1টি আসনে, ভয়েস অব দ্য পিপল পার্টি 1টি আসনে, সিকিম ক্রান্তি মোর্চা 1টি আসনে এবং আজাদ সমাজ পার্টি কাশিরাম 1টি আসনে জয়ী হয়েছে। এবং এখন ফলাফল আস্তে আস্তে ঘোষণা হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার 1টি আসনে ঘোষণা হয়ে গেছে এবং আরও 1টি আসনে জাস্ট সময়ের অপেক্ষা। এবং উপনির্বাচনে মেয়র দীপক মজুমদার প্রায় 18,000 ভোটে, উনি 18,017 ভোটে উনি জয়ী হয়েছেন। কি দেখছেন, কি মনে হচ্ছে যে এক্সিট পোল যা বলছিল, এবং আমরা এক্সিট পোলে আমরা দেখেছিলাম যে 305টি আসন এনডিএ পেতে চলেছে এবং 170-69 মধ্যে আটকে যেতে পারে ইন্ডিয়া জোট এবং 29টি আসন অন্যান্যরা পেতে পারে এবং 40টি আসন এমন যা এনডিএ এবং ইন্ডিয়া কাউকে সাপোর্ট করেনি, এক্সপেক্টর ভোট, বিজেডি, বিএসপি, এআইএমএম এবং ওয়াইএসআর এর দল। তো এই মুহূর্তে 295 সিটে এনডিএ এগিয়ে রয়েছে, ইন্ডিয়া 230 সিটে এগিয়ে রয়েছে। কেমন দেখছেন এই এক্সাক্ট পোল? এক্সিট পোল ভ্যানগার্ড যেটা দেখিয়েছে, যেটা মোটামুটি তো এখন ফলাফলের কাছাকাছি আছে, একদম এটা মানতে হবে।
তবে সামগ্রিকভাবে দেখতে গেলে এবারে বলতে হবে যে এবারে নির্বাচনের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে এক্সিট পোল। কারণ বেশিরভাগ এক্সিট পোল যা দেখিয়েছিল সেটা কিন্তু মেলেনি। ভ্যানগার্ডে এটা যদিও আমাদের 305 ছিল প্রেডিকশন এনডিএ এর জন্য। সেটা আমরা অবশ্যই যদি সময় পাই, আমাদের সুযোগ হয়, আমরা দর্শক বন্ধুদের আরো একবার দেখানোর চেষ্টা করব আমরা কি এক্সিট পোল দেখিয়েছিলাম। আমরা সেদিন এক্সিট পোল অর্থাৎ 1 জুন যে এক্সিট পোল দেখেছিলাম সর্বভারতীয় স্তরের জন্য, সেই এক্সিট পোল দর্শক বন্ধুরা চলুন আরো একবার দেখে নিন, তাহলে মনে করতে পারবেন। আমরা দেখিয়েছিলাম এনডিএ 305+, ইন্ডিয়া মঞ্চ 169, আদার্স 29 এবং এক্স ফ্যাক্টর যা আমি বলছিলাম যা না এনডিএ না আইএনডিএ মঞ্চে 40+। বলুন। সেই এটা মোটামুটি 305-এর জায়গায় একটু এদিক ওদিক কাছাকাছি আছে, কিন্তু বেশিরভাগ যে এক্সিট পোলগুলি যা দেখিয়েছিল সেগুলি বেশিরভাগই মেলেনি। সেই দিক থেকে বলতে গেলে এইবারের নির্বাচনে আমরা যদি সামগ্রিকভাবে দেখি, বলতে হবে যে বিগেস্ট ভিকটিম হচ্ছে যে এক্সিট পোল এগুলি। আর এইবারের নির্বাচনে যে জিনিসটা সবচেয়ে বড় ভিক্টরি বলতে হবে এবারে, সেটা হচ্ছে আমাদের ইলেকশন প্রসেস। যে আমরা এই ইলেকশন প্রসেসে নানান রকম অনেক আশঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু যে ফলাফল ঘোষণার পর তাদের কারোরই কোনো আর সেই অভিযোগ থাকার কোনো কারণ নেই যে এখানে ম্যানিপুলেশন হয়েছে বা কিছু এরকম বলার মতো সুযোগ আর রইল না। ওকে, আমরা যখনই ভোট শেষ হয় গণনার পর আমরা দেখি কোনো না কোনো রাজনৈতিক দল বলেন যে ইভিএম এ গন্ডগোল ছিল বা ভোট কারচুপি হয়েছে। তো আপনি বলছেন তাহলে সেরকম কোনো সুযোগ নেই তাহলে এখন আর সেরকম দেখা যাচ্ছে না। ইভিএম এর বিরুদ্ধে যে অভিযোগ করছিল, যারা অভিযোগ করছিল তারা জিতে গেছে অনেক জায়গাতে। তাইলে এই যে অভিযোগগুলি ছিল সবটাই ভিত্তিহীন ছিল, এটা বলতে হবে। সেই দিক থেকে ভারতীয় নির্বাচন ব্যবস্থাটাকে যে তার ক্রেডিবিলিটি আরো একবার প্রতিষ্ঠিত হলো, সেটা মানতেই হবে। যাই হোক, এখন যে নির্বাচনের যে ফলাফল এসেছে তাতে আরো একটা ভালো দিক এসছে যে দেখা যাচ্ছে যে কোনো পার্লামেন্ট আর কোনো একতরফা কারো পক্ষে থাকছে না। এখানে একটা বহুদলীয় যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকছে এবং সরকার যেই করুক একটা শক্ত বিরোধী দলও থাকছে। সেটা গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর দিক, এটা মানতে হবে। এই নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা না হলেও যা আমরা পেয়েছি তাতে মোটামুটি ধরে নেওয়া যায় যে তাই ঘটতে চলেছে। এই দিক থেকে আপনি যেটা বললেন যে গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর দিক হতে চলেছে, যেই ট্রেন্ড যেভাবে চলছে এই মুহূর্তে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপিও কিন্তু অ্যাবসলিউট মেজরিটি পাচ্ছে না এই মুহূর্তে। যা দেখা যাচ্ছে 240-এর কাছাকাছি বিজেপি আটকে যেতে পারে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা যদি দেখি ডক্টর সঞ্জয় স্যার, আমরা যদি এই মুহূর্তে দেখি যে এই যে এক্সিট পোল আমরা দেখেছিলাম এবং এই বর্তমানে যে এক্সাক্ট পোল চলছে, তাতে আপনার কি মনে হয় যে কতটা প্রতিফলিত হয়েছে এক্সিট পোল এবং এক্সাক্ট পোল? নমস্কার। প্রথমে বলি এবারের এক্সিট পোলে আমরা যেটা দেখলাম সেটা মোটামুটি প্রথম দিকে এক দুটো চ্যানেল অবশ্য দেখিয়েছিল আপনার 300-এর কাছাকাছি, আপনারাও দেখিয়েছেন, আপনারাও কিছুটা মানে ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ 305 আর 295 এনডিএ কে দেখিয়েছেন। আরেকটা কাছাকাছি ওইরকম 296-97 দেখিয়েছিল অনেকে, একসময় 300-300-এর উপরে উঠেছিল। কিন্তু তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এক্সিট পোলটাকে যদি একটু বিভিন্ন রাজ্য ওয়াইজ যদি সেগ্রেগেট করা যায়, তাহলে দেখা যাবে আমি ব্যক্তিগতভাবে যারা দেখছি দুটো স্টেট খুব বেশি প্রেডিক্ট করতে পারেননি পোলস্টাররা, একটা ইউপি আর একটা বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং আর বাদ বাকিগুলোর মধ্যে 10% ভেরিয়েশন ছিল। আপনি মানে সমস্ত পোলই যারা দেখিয়েছিল ওরা কেউ 60 থেকে 62 থেকে 70 দেখিয়েছে ইউপিতে এই এনডিএ কে দেখিয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলে ফ্রম 21 to 31। ঠিক আছে, এখানের যদি আপনার যদি প্রায় ধরুন 30+10-40টা সিট বাদ দিয়ে দিন, ঠিক আছে, তাহলে ওই যে যেটা 350 বা পোল করলে যেটা দেখা যায়
353 ছিল যেটা দেখাচ্ছিল, ওইখান থেকে 40টা সিট ছেড়ে দিলে আপনার মোটামুটি 5% এদিক সেদিকেই থাকে। মোটামুটি ভাবে যদি আপনি দিল্লির কথা বলুন বা হরিয়ানার কথা বলুন বা উত্তরাখণ্ড বলুন বা রাজস্থানে অনেকে 14-15টা দেখিয়েছিল, সেখানে পুরো 14টাই আছে, কেউ আবার 20টাও দেখিয়েছিল। চ্যানেল টু চ্যানেল তো ভেরি করেছে। তো এখন তারপর আপনি মধ্যপ্রদেশ সুইপ দেখিয়েছে, আপনার কি জানি মহারাষ্ট্রে ফাঁসি বা কাটেকি টাক্কর বলছিল, সেখানে হয়তো মানে ইন্ডিয়া জোট আপার এন্ডে থাকবে। বিহারও কিন্তু মোটামুটি এরকমই কিন্তু বলেছিল, কারণ বিহার সম্পর্কে আমি সেদিন যখন আপনারা দেখাচ্ছিলেন তখন বলছিলাম যে বিহারের রেজাল্টটা যতটা নাকি মিডিয়া প্রেডিক্ট করছে, আমি ব্যক্তিগতভাবে একটু ভিন্ন মত পোষণ করি। কারণ কি, আমি দেখেছি মেল এন্ড ফিমেল ভোটারের প্রায় 9% ডিফারেন্স ছিল। ওয়েস্ট বেঙ্গলও ছিল, সেটা আমি সেখানে বলেছিলাম 2% ছিল। আমি বলছিলাম সেটা কি লক্ষ্মীর ভান্ডার এফেক্ট হবে না প্রাইম মিনিস্টার ডিফারেন্ট যে স্কিমগুলো আছে লক্ষ্মী ভান্ডার এফেক্ট হয়েছে, মানে কিছু লক্ষ্মী ভান্ডার। আরেকটা কথা বলেছিলেন কিছু মাইনরিটি ভোট কতটা শিফট হয়েছে, ঠিক আছে? কারণ ওইখানে দেখা গিয়েছে যে কিছু কিছু সিটে আপনি যদি লক্ষ্য করে দেখেন, যে আমি বলেছিলাম যে যদি বামফ্রন্টের যে ভোটটা লেফট বিজেপিতে শিফট হয়েছিল, এবার শোনা যাচ্ছে যে কিছু কিছু মাইনরিটি ভোটও লেফটের দিকে আবার ঘুরে আসছে। এখন মাইনরিটি ভোট যদি কিছু শিফট হয় এবং যদি যারা নাকি আগে লেফটের যারা নাকি বিজেপিকে ভোট করেছিল তারা যদি আবার ঘুরে লেফটে চলে আসে, তাহলে কিন্তু তৃণমূলের অবস্থা কিন্তু ব্যাটারি হবে। এবং আমার মনে হয় সেটাই হয়েছে। তো দুটো রাজ্য বাদ দিলে যদি আপনি মানে যদি স্টেট বাই স্টেট আলোচনা করেন, তার প্রেডিকশনটা পোলস্টারদের অ্যানালাইসিসটা বিভিন্ন সাংবাদিকরা যে সমস্ত এস্টিমেট করেছেন, রিপোর্ট করেছেন, কারোরই কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন প্রেডিকশন আমরা গ্রাউন্ড লেভেলে যত সাংবাদিকদের আমরা রিপোর্ট করতে দেখেছি, শুনেছি বা দেখেছি, তারা কিন্তু কেউই কিন্তু আমার মনে হয় না ইউপিতে মানে ইউপি সম্পর্কে যেটা 40-এ এসে দাঁড়াবে কেউ এরকম বলেছে বলে আমরা অবশ্যই ইউপি বা পশ্চিমবঙ্গের ফলাফলে আসবো, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে বসে রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের দুটো আসনে কিন্তু বিজেপি প্রার্থী রেকর্ড ভোটে জয়ী হয়েছে, বা এখনো পশ্চিম ত্রিপুরা ঘোষণা হয়নি যদিও, বা সময়ের অপেক্ষা পশ্চিম ত্রিপুরা ঘোষণা হয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা বামফ্রন্টের মধ্যে সিপিআইএম কে আমরা কোথায় পাচ্ছি এবারের নির্বাচনের? সিপিআইএম এর অবস্থান যদি আমরা দেখি, সিপিআইএম ত্রিপুরাতে আসন শূন্য, পশ্চিম বাংলায় এখনো দেখা যাচ্ছে যে আসন শূন্য, এবং কেরালাতে শুধুমাত্র একটি আসনে এগিয়ে আছে সিপিআইএম, অথচ রাজস্থানের একটি আসনে সিপিআইএম জয়লাভ করেছে, সেটা সিকার আসন। সেখানে কমিউনিস্ট পার্টির যিনি প্রার্থী, ওনার নিকটতম ভারতীয় জনতা পার্টির প্রার্থী থেকে 72,896 ভোটে উনি জয়ী হয়েছেন। এখন কথা হচ্ছে বামফ্রন্টের বা সিপিআইএম এর কমিউনিস্টদের এই ধরনের অবস্থানের পেছনে কি কারণ বলে মনে করছেন? গোটা দেশ থেকে কি তাহলে বামপন্থা প্রায় মুছে যাচ্ছে? এইটা তো বেশ কিছুদিন ধরেই একটা তাদের ডিক্লাইন চলছে দেখছি আমরা। বিভিন্ন রাজ্যেই তারা ইয়ে হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকার ছিল, 25 বছর সরকার চালানোর পর সরকারের পতন ঘটেছে, পশ্চিমবঙ্গেও গেছে, এবং কেরলেও নানান রকম সমস্যার মধ্য দিয়েই চলছে দল। সরকার থাকলেও সেটা এখনো মানে নানান প্রশ্নের মুখে। সরকার রয়েছে অথচ একটা সিটে মাত্র জয়ী হয়েছে। এইটা পরিস্থিতিটা এটা তাদের পক্ষে মোটেই স্বস্তিজনক নয়। ত্রিপুরার ক্ষেত্রে যে সিপিএম এর যে এবার তো তারা পশ্চিম আসনে তো তারা কংগ্রেসের প্রার্থী ইন্ডিয়া মঞ্চে এসেছে, কিন্তু পূর্ব আসনে সিপিএম একটা আশা করেছিল এবার একটু অন্যরকম হতে পারে। সেটার কারণটা ছিল এবারে গত কয়েক বছর ধরেই ওই আসনে বা আমাদের পাহাড়ি রাজনীতিতে তিপ্রামথা একটা প্রধান বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। বিজেপির বিরুদ্ধে তিপ্রামথাই ছিল সবচেয়ে বড় শক্তি। কিন্তু এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে এবং তাদের দুজন মন্ত্রীও হয়েছে, তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। তার ফলে যে অপোজিশন স্পেসটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছিল, যে কোনো অপোজিশন দল নেই। সেই জায়গায় সিপিআইএম দল, যাদের নাকি একসময় পাহাড়ে খুবই শক্ত ভিত ছিল, তারা সেই ভিতটা ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং তারা
মানে মথার ভোট ব্যাংকটা, মানে যেটা সিপিএম এর ভোট ব্যাংক একসময় ছিল, মথাতে ট্রান্সফার হয়েছিল, সেটা আবার ফিরে আসবে সিপিএম, এটা আশা করেছিল। মথাটা চলে যাওয়ার পরে সেখানে মথার ভোট বা সেখানে মানুষের মধ্যে তো নানা কারণেই ক্ষোভ থাকে, সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে তারা হয়তো একটা নিজেদের ভিত্তি তৈরি করতে পারবে, তেমন একটা প্রত্যাশা করেছিল। জয়ী না হলেও হয়তো ভোটের সংখ্যাটা ভালো ভোট এটা পেতে বাড়তে পারে, এরকম একটা প্রত্যাশা তাদের ছিল। সেই অনুযায়ী তারা ঝাঁপিয়েও ছিল, যথেষ্ট দৌড়ঝাঁপ করেছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তেমন একটা বড় রকমের ছাপ তারা ফেলতে পারেননি, ভোটের সংখ্যাও সেইভাবে বাড়াতে পারেননি তারা। সেই দিক থেকে মানে সিপিআইএম এর পরিস্থিতিটা ক্রমশই যে আরো দুর্বলতার দিকে যাচ্ছে, সেই রকম একটা ইঙ্গিত কিন্তু কমই স্পষ্ট হচ্ছে। এবং দেশের অন্যান্য রাজ্যেও যেরকম হয়েছে, হয়তো রাজস্থানে একটা বিক্ষিপ্তভাবে একটা জয়ী হয়েছে, কিন্তু তাদের যে ট্র্যাডিশনাল, তাদের যে ঘাঁটি ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কেরালা, তিনটে রাজ্য মিলে একটিতে এগিয়ে আছে। এই যে পরিস্থিতিটা, এটা কমিউনিস্ট পার্টির জন্য, সিপিএম এর জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। এবং ফলাফল ঘোষণার পর আমরা অবশ্যই জানতে পারবো যে ভোট শেয়ার কতটা এই মুহূর্তে সিপিএম পার্টির রয়েছে। সিপিএম পার্টির এই মুহূর্তে যদি দেখি আমরা, তাহলে 1.76% ভোট পেয়েছে এখন অব্দি, যা গণনা হয়েছে 1.76% ভোট সিপিআইএম পেয়েছে, বামফ্রন্ট নয়, সিপিআইএম পেয়েছে। এখন ভোট গণনা সব শেষ হওয়ার পর আমরা বুঝতে পারবো যে গতবারের যে ভোট শেয়ার ছিল পশ্চিমবঙ্গে বা কেরালাতে, তাদের ভোট শেয়ার বেড়েছে কিনা। আমরা এই মুহূর্তে একটু জানিয়ে দিতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের যে পশ্চিম ত্রিপুরা আসনে কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। অফিসিয়ালি নির্বাচন কমিশন কিন্তু ফলাফল ঘোষণা করেছেন। 6,11,578 ভোটে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জয়ী হয়েছেন সেই আসনে। আপনাদের আরেকবার জানিয়ে দিই, 6,11,578 ভোটে বিপ্লব কুমার দেব ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিস কুমার সাহাকে পরাজিত করেছেন। বিপ্লব কুমার দেব মোট ভোট পেয়েছেন 8,81,341টি ভোট। আশিস কুমার সাহা জাতীয় কংগ্রেস প্রার্থী, ইন্ডিয়া ব্লকের প্রার্থী, উনি ভোট পেয়েছেন 2,69,763টি। আমরা অবশ্যই আসবো সেই বিষয় নিয়ে। ডক্টর সঞ্জয় স্যার, আপনার কাছে জানতে চাইবো যে সিপিআইএম বা বামফ্রন্টের এই ধরনের, বিশেষ করে সিপিআইএম এর এই ধরনের ফলাফল কি ইঙ্গিত করছে? মানুষ কি বামপন্থাকে পছন্দ করছে না এখন? সেটা দেখুন, ভোটের যদি আপনি ভোট বাক্সের রেজাল্ট দেখেন, তো ভোটটা আপনাকে ম্যানেজ করতে হয়, ঠিক আছে। আপনি যদি বিভিন্ন ইস্যুতে যদি আপনার যদি আওয়াজ দেখেন, ঠিক আছে, যে ইস্যুগুলো কারা রেজ করছে, ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যে ইস্যুগুলো কিন্তু বামপন্থীদের কথা গলাতেই কিন্তু শোনা যায়। কিন্তু ভোটটাকে ম্যানেজ করবার জন্য, ভোটে জিতবার জন্য যে স্ট্র্যাটেজিটা আছে, সেটা বলুন ভোট ম্যানেজমেন্ট বা মেশিনারি বা ইনফ্রাস্ট্রাকচার বা সংগঠন বা নেতৃত্ব, এগুলো সবগুলো যদি একসঙ্গে মানে সুষ্ঠুভাবে যদি সমন্বয় না হয়, তাহলে কিন্তু ভোট বাক্সে সেটা সেরকম প্রতিফলন হয় না। এবারের নির্বাচনে আপনি লক্ষ্য করে দেখুন, রাজস্থানে যে আপনি একটা সিট জিতেছে বা তামিলনাড়ুর দিকে জিতেছে, আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে কিন্তু সবটা ভোট সিপিএম এর একার না। সেখানে আপনার একটা কংগ্রেসের একটা বিশাল ভোট ছিল বা অন্যান্য যারা ছিল সেটা ছিল। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে এবার একটা আতাত হয়েছে। এখন এখানে আমরা ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গে যেটা একটা জিনিস দেখে এসেছি, সেখানে হলো যে কংগ্রেস এবং সিপিএম বরাবরই দীর্ঘ 35 বছর 40 বছর যাবৎ ওরা একজনের সঙ্গে আরেকজনের হ্যাড অন কলিশন ছিল, ঠিক আছে। এখন এসে আতাত করছে, আতাত যে হচ্ছে এখন, তা এই দীর্ঘ 35-40 বছরের লম্বা দৌড়ে বা যুদ্ধে, ভোট যুদ্ধে বহু মানে দুদলেরই মানে যারা সমর্থক এবং কর্মী ওনারা সাফার করেছেন, ঠিক আছে। এখন হয়তো ভোটে হয়তো ওনারা আতাত করছেন, কিন্তু গ্রাউন্ড লেভেলে কতটা কনভার্ট হচ্ছে সেটা দেখার কিন্তু একটা ব্যাপার, ঠিক আছে। কারণ সেটা একটা বড় ফ্যাক্টর। আর নেতৃত্বের মধ্যে হয়ে গেল, নেতৃত্বের মধ্যে আতাত হলো, গ্রাউন্ড লেভেলে সমর্থকরা কতটা সমর্থন করছেন এর মধ্যে এটাকে নিয়ে যাওয়া, এটা একটা বড় কাজ, এটা একটা বড় কাজ, ঠিক আছে। এবং ওইটা সমন্বয় করে এগুতে হবে, ঠিক আছে। আবার আপনি যদি
আমি আপনি মানে যেটা পশ্চিমবঙ্গে তো এবার আমি মানে যেটা দেখলাম যে দুদল মিলে মোটামুটি 12% বা এক্সাক্ট পোলে যেটা এক্সিট পোলে যেটা দেখেছিলাম প্রায় 12% 13% সিপিএম কংগ্রেস মিলে পাচ্ছে। এখন এক্সাক্ট ভোট শেয়ারটা বেরুলে বোঝা যাবে কার কত পার্সেন্ট ভোট হয়েছে। তবে রেলেভেন্স হারাচ্ছে বলে আমার মনে হয় না, আমার মনে হয় স্ট্র্যাটেজিগত কিছু, কারণ আপনি যদি লক্ষ্য করেন কেরালায় সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়ছে, পশ্চিমবঙ্গে আতাত, ত্রিপুরায় এসে আমরা লক্ষ্য করছি যে এখানে এসে আতাত, ঠিক আছে, রাজস্থানে আতাত, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে মানুষের কাছে। যে বড় যে স্টেট পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তারা কি দেখছে, তা বেসিক্যালি দে আর কনফিউজড। বামপন্থীরাও বুঝতে পারছে না হাউ দে শুড প্রসিড। আগে এক সময় আমরা যখন নাকি পশ্চিমবঙ্গে যে বিজেপির যেটা উত্থান দেখেছিলাম সেটা মূলত এই বাম ভোট রামে যাওয়ার ফলেই অনেকে বলছিলেন, ঠিক আছে। এবার আবার শোনা যাচ্ছে যে বাম ভোট রামে যায়নি, শিফট করে ব্যাক করে চলে এসেছে, একটা আবার ফিরে এসেছে, বামই রয়ে গেছে, বামে ফিরে এসেছে বা এসে বা থেকে গেছে, ঠিক আছে। এখন তার ফলে আপনি লক্ষ্য করে দেখুন যে পশ্চিমবঙ্গে যে বিরোধী যে দল আছে ওদের যারা আন্দোলনের কথা, সন্দেশখালী বা বিভিন্ন যে সমস্ত আন্দোলনের কথা আমরা দেখেছি, তার মধ্যে আমরা তো বিজেপিকেও দেখেছি কিন্তু বামপন্থীদেরকেও তো আমরা দেখতে পেয়েছি না একদম। তো কিন্তু গ্রাউন্ড লেভেলে এসে কেন ভোট বাক্সে সেটা প্রতিফলিত হচ্ছে না, সেটা কি লিডারশিপের কি স্ট্র্যাটেজিগত কোনো সমস্যা না কি, এগুলো নিয়ে মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরো বেশি গভীরভাবে মন্থন করা দরকার। ঠিক, আমরা এই মুহূর্তে যদি দেখি চিত্র, শুধু একটি আসন সিপিআইএম জয়ী হয়েছে রাজস্থানে, এবং কেরালাতে সিপিআইএম একটি আসনে এগিয়ে রয়েছে, এবং তামিলনাড়ুতে দুটো আসনে এগিয়ে রয়েছে, মোট 3টি আসনে আরো এগিয়ে রয়েছে সিপিআইএম, এবং সিপিআই তামিলনাড়ুতে দুটো আসনে এগিয়ে রয়েছে। তাহলে মোট যদি বামপন্থী দল দেখি আমরা মোট 5টা আসনের দিকে এগোচ্ছে বামপন্থীরা। সেই তো মানে এটা পাচ্ছে ওই সমস্ত জায়গাতে যেখানে নন ট্র্যাডিশনাল জায়গাগুলিতে, রাজস্থান বা তামিলনাড়ু, সেখানে তাদের কোনো ট্র্যাডিশন নেই, কিন্তু সেখানে পাচ্ছে কেননা অন্যান্য অ্যালায়েন্সের কারণে তারা সেখানে জয়ী হতে পারছে। কিন্তু যেখানে তাদের ট্র্যাডিশনাল বেস, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কেরল, সেখানে তারা দাঁড়াতে পারছে না। এইখানে যে যেটা উনিও বলছিলেন যে অ্যালায়েন্সের প্রশ্নটা, সেখানে যেটা হয় যে বামপন্থীদের সঙ্গে কংগ্রেস বা বিজেপি সব দলই একে অপরের বিরুদ্ধে লড়াই করে আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু বামপন্থীদের সঙ্গে যে নীতিগত অবস্থান তার সঙ্গে কংগ্রেস বা বিজেপির নীতিগত অবস্থানে বিস্তর ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে। পক্ষান্তরে কংগ্রেস বা বিজেপির মধ্যেও নীতিগত পার্থক্য আছে, কিন্তু থাকলেও সেটা অতটা প্রকট নয়। ফলে এখানে একটা ভোট আরেকটা যেতে পারে, কিন্তু তাদের ভোটটা বামপন্থীদের কাছে যায় না, কারণ তারা বামপন্থীদের ইয়ে করতে পারে। বামপন্থীদের কাছে কোনো অপশন নেই, যখনই অ্যালায়েন্স হলো ওই অ্যালায়েন্স মতোই তাদেরকে ভোট দিতে হবে, কেননা তাদের কাছে কোনো অপশন নেই। কিন্তু কংগ্রেস বা বিজেপির ক্ষেত্রে সেই অপশনটা রয়েছে, কেননা তারা একে অপরের এতটা দূরত্ব নয়। এই যে নীতিগত অবস্থানটা, সেইটাও বামপন্থীদের প্রতিকূলেই যাচ্ছে পক্ষান্তরে, এটা অন্যদের। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন, যেখানে মানুষ যেটা চিন্তা করছে যে তৃণমূল না বিজেপি, কে বড় বেশি আমাদের কাছের, কে আমাদের প্রতিদ্বন্দ্বী, সেই নিয়ে তারা চিন্তা করেছেন এবং সেই হারে ভোটটা দিয়েছেন। তারা গত নির্বাচনে ভেবেছিলেন যে বিজেপি আসলে বোধহয় আমাদের নিরাপত্তাটা আরো ভালো হবে, সে অনুযায়ী তারা বিজেপির দিকেই ভোট দিয়েছিলেন। কিন্তু এবারে তারা বিজেপির, আমার মনে হয় যে অতিরিক্ত মাত্রায় ইডি বা সিবিআই এর ব্যবহারটা মানুষকে হয়তো একটু শঙ্কিত করে দিয়েছে। ওকে, আমি এখানে একটু দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাইবো এবং আপনাদের আপডেট করতে চাইবো। রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলনে সরকার গঠন করা নিয়ে কিন্তু উনি কিন্তু সেখানে মানে ওনার মতামত ব্যক্ত করেছেন যে উনি কিন্তু আশাবাদী সরকার গঠন নিয়ে। উনি না করেননি যে সরকার গঠন করবেন না, এবং বলেছেন এটা নিয়ে আগামীকাল বৈঠকের পর
জানানো হবে। তার মানে ইন্ডিয়া মঞ্চ এখনো কিন্তু আশাবাদী সরকার করতে পারে, গঠন করতে পারে বলে। এখন সে জায়গায় দাঁড়িয়ে 295 এবং ম্যাজিক ফিগার 272, 295 থেকে 272 নেমে আসতে হবে এনডিএ জোটকে, এবং 230 থেকে 272 আরো 42টা আসন বেশি পেতে হবে ইন্ডিয়া মঞ্চকে। এমন জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে কতটা ফ্যাক্টর হতে পারে, আমরা যেহেতু এনডিএ বলছি, বিজেপি যেহেতু মেজরিটি পাচ্ছে না, কতটা ফ্যাক্টর হতে পারে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু? নিশ্চিতভাবেই তারা বড় ফ্যাক্টর হতে পারে, কিন্তু এই ফ্যাক্টরের ক্ষেত্রে তারা কোনটাকে বেছে নেবে সেই প্রশ্নটা আসতে পারে। নীতিশ কুমারের কাছে ইতিমধ্যেই নাকি ফিলার পাঠানো শুরু হয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করছে ইন্ডিয়া জোটও যাতে তাদেরকে নীতিশ কুমারকে তাদের পক্ষে টানা যায়, বা চন্দ্রবাবুকেও ক্ষেত্রেও সেই একই ব্যাপার। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে যেই দলটা তারা বিবেচনা করবে কোন দলটা সরকার গঠনের কাছাকাছি আছে, সেই দিক থেকে বিজেপি গরিষ্ঠতা পায়নি, কিন্তু গরিষ্ঠতার কাছাকাছি আছে। কিন্তু ইন্ডিয়া জোট হিসাবে হয়তো ইয়ে পেয়েছে, কিন্তু ইন্ডিয়া জোটের কোনো একক দল, যে বৃহত্তর দল হয়েছে কংগ্রেস, সেও ওই ম্যাজিক ফিগার থেকে বেশ কিছুটা দূরে রয়ে গেছে। সেই ক্ষেত্রে তারা হয়তো নিজের বিবেচনাটা সেইভাবেই করবেন। তবে ব্যক্তিগতভাবে যখন নীতিশ কুমারের ক্ষেত্রে যেইটা বেশি ইয়ে হতে পারে, ওনাকে হয়তো একটা বড় পদের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে, সেইটা কে কতটা কোনভাবে ব্যবহার করবে তার উপর ব্যাপারটা নির্ভর করবে। আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো এর একটা প্রতিফলন আমরা দেখতে পাবো। ঠিক, আগামীকালকের মধ্যে হয়তো একটা কিছু একটা আমরা ফলাফল পাবো এই বিষয় নিয়ে, এবং শেষ ফলাফল ঘোষণা হওয়ার পর কি দাঁড়ায়, সেখানে কন্ডিশন কি দাঁড়ায়, কে মেজরিটি পাচ্ছে বা পেলেও এনডিএ পাচ্ছে না বিজেপি কতটুকু অ্যাবসলিউট মেজরিটি থেকে কতটা দূরে গিয়ে বিজেপি আটকে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। সঞ্জয় স্যার, আপনি কি মনে করেন এই বিষয়ে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন যা পরিস্থিতি এবং যা কিছু মানে মিডিয়ায় দেখছি, সেটা নীতিশ কুমার দলের যে কেসিতে গিয়ে আছেন, যিনি বেসিক্যালি ওয়ান অফ দি বেসিক্যালি ইম্পর্টেন্ট পারসন, উনি যে মিডিয়ায় কথা বলেছেন তা দেখে মনে হচ্ছে যে জেডিইউ ইজ উইথ দ্য এনডিএ, এবং চন্দ্রবাবু নাইডু জাস্ট ইলেকশনে জিতে এসেছেন, এনডিএ এর সঙ্গে করেই এসেছেন। এই মুহূর্তে বেসিক্যালি টিডিপি কে সরবার মতো পরিস্থিতি মানে সিদ্ধান্ত নেবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখন জানি না রাজনৈতিক কম্পালশন কি, তবে একটা জিনিস হলো যে কি এখানে তো দুটো বেসিক্যালি, যেহেতু আপনি দেখাচ্ছেন এখানে বিজেপি প্রায় 240+, আর নীতিশ কুমার আর এই কি জানি কয় টিডিপি, ওনারা দুজন মিলে প্রায় 30 বা 28। তো ওনারা চলে গেলেও আবার উল্টো দিক থেকে যে যদি এখান থেকে হয়তো ইন্ডিয়া থেকে হয়তো প্রস্তাব যাবে, যারা সেখানে এনডিএ জোটের কাছে, এনডিএ যারা যে দুই পার্টনার আছে তাদের কাছে যাবে। আপনি যদি ইন্ডিয়া দলের সংখ্যা যদি লক্ষ্য করে পাওয়ার শেয়ারিং এর ব্যাপারে, একটা দলের কাছে 241টা আছে। আমি মানে পাওয়ার ব্যাপারে যদি চিন্তা করি, আমরা গিভ এন্ড টেকের ব্যাপারটা বলি, তাহলে বেসিক্যালি দেয়ার আর 3 ইম্পর্টেন্ট কম্পোনেন্টস ইন এনডিএ। ওয়ান ইজ টিডিপি, ওয়ান ইজ জেডিইউ অ্যান্ড বিজেপি। ঠিক আছে, আপনার যদি সেখানে যদি এখানে যদি আপনার এখানে যতটা আপনার নিজের বক্তব্য আপনি এক্সার্ট করতে পারবেন, ইন্ডিয়াতে গেলে এখন নীতিগত, যেহেতু এনডিএর সঙ্গে ওনারা জোট বেঁধেই যেহেতু নির্বাচনে লড়েছেন, সুতরাং নীতিগতভাবে তাদের মধ্যে অনেক ব্যাপারে একটা নিশ্চয়ই তার আগে একটা প্রাথমিক পর্যায়ে আলাপ সালাপ হয়েই এটা হয়েছে, ঠিক হয়েছে। এখন নিশ্চয়ই যদি এরকম মানে ওদের যা বক্তব্য, ওরা যা চায়, নিশ্চয়ই যদি এনডিএর সঙ্গে থাকে, ঠিক আছে, এনডিএ থেকে জিনিসটা বের করতে বা ওনাদের যে দাবি যেটা আছে, আপনার কথা অনুযায়ী যে ওনারা এখন বিবেচনা করবেন যে কার সঙ্গে থাকলে তাদের লাভ বেশি। কার সঙ্গে, এক নম্বর হলো কি নীতিগতভাবে জাস্ট নির্বাচন শেষ হয়েছে, এমন নয় যে বিজেপি ইজ বেসিক্যালি, যেটা সঞ্জীববাবু বলছিলেন, অনেকটা দূরে। ওনারা প্রায় 30টা-32টা শট, ওনারা খুব বেশি দূরে নয়, 32টা, হ্যাঁ 32টা, 240 এই মুহূর্তে দেখা যাচ্ছে 240। আর যদি
এনডিএর দিকে ঝুঁকে, এবং ওনারা এনডিএর হয়েই লড়েছেন, এরকম না যে ওনারা আলাদা এনটিটি হিসাবে লড়েছেন এখন যাবেন। ঠিক আছে, এখন নির্বাচনে জিতে আবার সঙ্গে সঙ্গেই যদি ওনারা যদি ডিগবাজি খান, তাহলে চন্দ্রবাবু নাইডু হয়তো নির্বাচন, বিধানসভা নির্বাচন অনেক পরে, ঠিক আছে, কিন্তু এই বিহারের নির্বাচন খুব বেশি দূরে নয়, ঠিক আছে। এবং এখন নীতিশ কুমারের যে পজিশন, বিহারের যে এনডিএ কম্পোজিশনে উনার যে পজিশন, উনি বিজেপির সঙ্গে আমার মনে হয় অনেক বেশি বার্গেন করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, এখন উনি কি রাজ্যে থাকবেন না কেন্দ্রে থাকবেন এটা উনার কাছে, কারণ বেসিক্যালি উনার কাছে বার্গেনিং পাওয়ারটা বেশি আছে এখন, কারণ যেহেতু বিজেপি এখন ওদের উপরে কিছুটা হলো নির্ভরশীল, ঠিক আছে। তাহলে এখানে কি আমরা বলতে পারি তাহলে কিং মেকারের ভূমিকায় চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার থাকবেন? ডেফিনেটলি দে আর দ্য ইম্পর্টেন্ট পিলার্স। আপনি এখন নরেন্দ্র মোদীর যেটা একটা ব্যাপার, উনি এতদিন, আগে তো উনার দলে উনি একাই ছিলেন, হি ওয়াজ দ্য অল পাওয়ারফুল, অল ডিসিশনস হি কুড টেক, মানে একাই, লোনলি হি কুড টেক। নাও অন মেনি ম্যাটার্স, ইম্পর্টেন্ট ন্যাশনাল ম্যাটার্স, ঠিক আছে, যেটা নাকি ভোটের বাক্সে মানে ইম্প্যাক্ট করতে পারে, সেখানে অন্তত এই টিডিপি এবং জেডিউর মতামত নিতে হবে। যেটা উনি কিছুক্ষণ আগে বলছিলেন, প্রথম দিকে বলছিলেন, এটা কিন্তু মানে সুস্থ, মানে গণতান্ত্রিক জনগণের জন্য, গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো, সুস্থ। তাহলে যদি এই ফিগারই থেকে যায় 240, আমরা এখন অব্দি যা দেখছি, তাহলে শুধু জেডিইউ বা টিডিপি কে নিয়েও হবে না, কারণ ওদের দুজনকে নিয়ে 28 হচ্ছে, 240 প্লাস 28 268 হচ্ছে, আরো 4টে আসন লাগছে মেজরিটির জন্য। তার মানে সব যারা শরিক দল আছে, শিবসেনা, অন্য শরিক দল সবার মতামত নিতে হবে, সবার মতামত গুরুত্ব দিতে হবে। মানে আমি বলছি যে আর আপনার কয়জন প্লেয়ার দরকার? 3 জন প্লেয়ার দরকার বেশি হলে, বা 4 জন প্লেয়ার দরকার। ওনারা তো যারা 295 এখানে এসেছেন, ওনাদের মধ্যে ওনাদের সঙ্গে অনেকেরই মানে বিজেপি দীর্ঘদিনের সঙ্গে ওদের আতাত চলছে, এবং সরকারে ওনারা গুরুত্ব সবারই বেড়ে যাবে, তখন শরিক দলের গুরুত্ব এবার অনেক বেড়ে যাবে। ঠিক, আমরা এবং যে ইস্যুগুলো ভোটের সময় আমরা শুনেছি, আমি তার আগেও এক শুনেছি, ইস্যু নেই বললে কিন্তু আমি আপনাদের চ্যানেল বলছি, ইস্যু নেই বললে হবে না, ইস্যু ছিল। Unemployment was an issue, price level change was an issue. লাস্ট মোমেন্টে যে ইস্যুটার মধ্যে আমার মনে হয় উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছুর একটা পার্টে এটা অনেকটা ইম্প্যাক্ট হচ্ছে, ভোটের রেজাল্ট বেরোবে, যে কিছু কয়েকজন বিজেপির নেতা হয়তো বলছিলেন যে সংবিধান পরিবর্তন হবে, রিজার্ভেশন তুলে দেবে, এগুলো একটা বিশাল একটা ইম্প্যাক্ট করেছে, নয়তো ইউপির রেজাল্ট এরকম হতে পারে না। কেন কিভাবে হয়েছে, কোন কোন ইস্যুর জন্য এই ইম্প্যাক্ট হয়েছে, আমরা একটু অবশ্যই আপনার কাছে আসবো, কিন্তু আমরা আবার একটু আমাদের রাজ্যে ফিরে আসি। আমাদের প্রতিনিধি শান্তির বাজার থেকে রাজেশ জুড়ে গেছেন আমার সঙ্গে। রাজেশ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ওকে, আমরা রাজেশ, শান্তির বাজারে আজ গণনাকে কেন্দ্র করে পরিস্থিতি সারাদিন কেমন ছিল, এবং বিরোধীরা কাউন্টিং এজেন্টদের ওপর শারীরিক নিগ্রহ করে তাদেরকে হুমকি ধমকি দিয়ে কাউন্টিং হল থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে। এখন সেই অভিযোগ সেরকম কোনো কিছু দেখা গেছে কিনা শান্তির বাজারে, এবং সার্বিকভাবে শান্তির বাজারে পরিস্থিতি কেমন? দুটো আসনে যখন বিজেপি জয়ী হয়েছে, কর্মী সমর্থকদের উল্লাস কেমন দেখা গেছে? শুরু থেকে কিন্তু সব দলেরই লোক ছিল কাউন্টিং হলের সামনে, কিন্তু এমন কোনো খারাপ ঘটনা হয়নি এখন পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত কোনো খারাপ ঘটনা হয়নি। বিজেপিরা কিন্তু বিজেপি কর্মীরা যারা ছিলেন ওরা আনন্দ উল্লাস করছেন, কিন্তু বিরোধী কর্মীরা যারা ছিলেন তারাও কিন্তু ভোট গণনা পর্যন্ত ছিলেন ওখানে, কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি এখন পর্যন্ত। এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে শান্তির বাজারে? বিশেষ করে নিরাপত্তা রক্ষীরা সেখানে মোতায়েন আছে কিনা? রাজ্য পুলিশের বিভিন্ন আধিকারিক বা পুলিশ কর্মীরা সেখানে দেখা যাচ্ছে কিনা? এখন পর্যন্ত সবকিছু ঠিকভাবে চলছে, কিন্তু পুলিশ কর্মীরাও ঠিকভাবে নিরাপত্তা দিচ্ছেন, এমনকি সব জায়গায় পুলিশ কর্মীরা আছেন, আধিকারিকরা আছেন, ঠিকভাবে পরিচালনা করছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো খারাপ ঘটনা দেখা যায়নি, অপ্রীতিকর ঘটনা হয়নি। ওকে, সেখানে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছে তাদের পক্ষ থেকে
তাদের এখানে বিজয় মিছিল বা এই ধরনের কোনো মিছিলের, ধন্যবাদ র্যালির, এসব ধরনের কোনো কিছুর আয়োজনের কোনো কথা জানানো হয়েছে কিনা? না, এখন পর্যন্ত এইসব ধরনের কোনো কিছু জানানো হয়নি, এমনকি ওনারা এমন কিছু এখন পর্যন্ত করেননি। কিন্তু ওকে, আগামীকাল হবে কিনা তাও জানাননি আমাদেরকে। ধন্যবাদ রাজেশ আমাদের আপডেট দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি রাজেশ মজুমদার শান্তির বাজার থেকে জানালেন আজ সেখানে গণনায় কেমন হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটি নেতৃত্ব, এবং রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বলছেন, কি বক্তব্য রেখেছেন, চলুন আমরা একটু শুনে। ২৫,০০০ ভোট প্রায় ব্যবধানে আমাদের প্রার্থী বিজয় হয়েছে এই বিধানসভা কেন্দ্র থেকে। তাই আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকায় এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর কেন্দ্র করে। তাই সেই আমাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমরা ভোট পেয়েছি, আমাদের প্রার্থী প্রায় ২৯,০০০-এর উপর ভোট পেয়েছি, এবং যারা বিরোধী রয়েছেন তারা পেয়েছে প্রায় ৯,০০০-এর উপর ভোট। তাই সেখানেও আমাদের প্রায় ১৯,০০০ ভোট ব্যবধানে আমাদের প্রার্থী আমাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছে। তাই আজকে আমরা শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত আমাদের সম্মানিত যারা ভোটাররা রয়েছেন, যারা আমাদের ভোটাররা রয়েছেন, তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাই দেশের প্রধানমন্ত্রীর পক্ষ। চলুন, শুক্লাচরণ নোয়াতিয়া আপনারা শুনলেন কি বক্তব্য রাখলেন। আমাদের সঙ্গে আমাদের দুজন আজকের প্যানেলিস্ট বিশেষ অতিথি রয়েছেন, ডক্টর সঞ্জয় রায়, রাজ্যের প্রাক্তন অধ্যক্ষ এবং বিশেষ শিক্ষাবিদ তথা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, এবং রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সঞ্জীব দেবও রয়েছেন। আমরা যদি ইস্যুর কথা বলছিলেন আপনারা, রাম মন্দির এবং ইউপি আমরা সব যদি দেখি, এবং বলা হচ্ছিল যে রাম মন্দির এবার বিজেপির জন্য বিরাট বড় একটি হাতিয়ার, সে জায়গায় উত্তরপ্রদেশের এই ধরনের ফলাফল এবং আগামী দিনে সেন্সাস হওয়ার পর যখন নতুন করে ডিলিমিটেশন হবে, সে জায়গায় আসন সংখ্যা, লোকসভার আসন সংখ্যা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই গোবলয়ে আসন সংখ্যা অনেকগুলো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই জায়গায় উত্তরপ্রদেশের এই ধরনের ফলাফল কতটা চিন্তার ভাঁজ ফেলবে বিজেপির মাথায়? নিশ্চিতভাবেই এটা বিজেপির পক্ষে উদ্বেগের বিষয়। কেননা এই উত্তরপ্রদেশটা এমন একটা রাজ্য যেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী নিজেও নির্বাচিত হয়ে আসেন, সেখানে আরো অনেক ইম্পর্টেন্ট নেতারা আসছেন, এবং সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা, যেটা নাকি দীর্ঘদিনের বিজেপির প্রতিশ্রুতি ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে ধর্মীয় ব্যাপারটা, যে হিন্দুত্বের ইয়েটাকে প্রতিষ্ঠিত করা, সেটার দিকে বিজেপি নেতারা করেছেন বিজেপি, কিন্তু মানুষের যে দৈনন্দিন যে চাহিদাগুলি, সেইগুলির ক্ষেত্রে যেমন দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সেই দিকটা বোধহয় সে অপেক্ষাকৃতভাবে উপেক্ষিতই থেকেছিল। এবং এটা বারবারই আগেও বিভিন্ন রিপোর্টে এই জিনিসটা বারবারই উঠে এসেছে। যেমন বেকারত্বের হার বেড়েছে বলা হচ্ছে পরিসংখ্যানে কোনো বিভিন্ন সংগঠনের, যে এই যে পরিস্থিতিটা, তারা এই দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করতে বোধহয় বিজেপি নেতৃত্ব সেইভাবে রক্ষা করতে পারেননি, তার প্রতিফলন ঘটেছে এখানে। আদারওয়াইজ যে ইস্যুগুলি বিজেপির সামনে ছিল, সেগুলি তাদের পক্ষে থাকলেও আমরা দেখেছি যে কৃষক আন্দোলন হয়েছে, এই যে ব্যাপারগুলি, এইগুলি সবগুলি ইলেকশনের রেজাল্টে প্রতিফলন প্রভাব ফেলেছে, এবং বিজেপি এই মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেনি। যেটা যে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, কিন্তু মানুষের দৈনিক চাহিদাগুলির দিকে তারা সমানভাবে নজর দিতে পারেনি। কিন্তু এখানে বিজেপির যে বিভিন্ন প্রকল্পগুলো, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, জল সে নল হোক, বা এই ধরনের যে বিনামূল্যে রেশন বিলি হোক, এই ধরনের বেসিক নিডসগুলোর দিকে বিজেপির বিভিন্ন প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প বলা হচ্ছিল, বিজেপি বারবার বলছিল যে তাদের এই যে উন্নয়নমুখী কার্যকলাপ এবং এই ধরনের প্রকল্পের জন্য মানুষ তাদেরকে ভোট দেবে, সেই জায়গায় কি তাহলে এইগুলো কোনোভাবে প্রভাবিত করেনি? তাহলে সেইগুলি মানুষ বিনামূল্যে চাল পেয়েছে, কিন্তু মানুষের একটা কর্মসংস্থানের, নিজেকে কাজের মধ্যে রাখার যে একটা স্পৃহা মানুষের সবসময় থাকে। আর পরে আরো একটা ইস্যু আছে,
সেনাবাহিনীর অগ্নিবীর এটা ওই অঞ্চলে সেনাবাহিনীতে প্রচুর লোক নিযুক্ত হয়, তারা অগ্নিবীর প্রকল্পে ভালো অর্থের সংস্থান আছে, সবই আছে, কিন্তু সবাই একটা নিজের কর্মসংস্থানটাকে স্থায়ী কর্মসংস্থানের প্রতি মানুষের একটা আকর্ষণ সবসময় থাকে। সেই জায়গাটা একটু ভিত্তিটা নড়ে গেছে বলে মনে হয়। সেই জায়গাতে যে অগ্নিবীরে আমরা গেলাম 4 বছর পর, তো আমি টাকাতে হয়তো কিছু পাবো, কিন্তু আমার কাজ থাকবে না, এইটা একটা ভীতির কারণ হয়ে গেছে অনেকের মধ্যেই। বিজেপির প্রতি সেটা বিজেপির বিপক্ষে গেছে বলে, এই রায়টা বিজেপির বিপক্ষে গেছে বলে মনে করছেন। স্যার আপনি কি মনে করছেন এই বিষয়ে? আমি বিশেষ করে উত্তরপ্রদেশে আমার মনে হয়, আপনি রাম মন্দিরের ইম্প্যাক্ট যদি আপনি লক্ষ্য করে দেখুন, ওইখানকার থেকে যিনি অযোধ্যা কেন্দ্রে যিনি উনি লাল্লু সিং সম্ভবত, উনিই প্রথম বলেছেন হয়তো যে 400 কি পার আমাদের কেন দরকার। তো উনি বলছিলেন যে সংবিধান পরিবর্তনের দরকার, বা আরো কয়েকজন নেতা বলছিলেন বা এই সংবিধান পরিবর্তন হবে, এবং হয়তো আমাদের যারা নাকি এসটি এসসি ওবিসিদের হয়তো রিজার্ভেশনটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা হবে বা কিছু একটা করা হবে। এইটা আমার মনে হয় আপনার উত্তরপ্রদেশ তো একটা জায়গা, আপনি লক্ষ্য করে দেখবেন এখানে আরেকটা বড় ফ্যাক্টর সেখানে হলো এই জাতিগত ভোট হয়, ঠিক আছে। তো আপনি যে আমাদের যারা নাকি আপনি লক্ষ্য করে, এবার কিন্তু বিএসপি কিন্তু এফেক্টিভলি সেখানে লড়েনি। বিএসপির যে ভোট শেয়ার আছে সাবস্টেন্সিয়ালি গতবার থেকে কমে গেছে। গতবারের যে অ্যালায়েন্সটা ছিল সেটা বলা হচ্ছিল অনেক ফর্মিডেবল অ্যালায়েন্স, অনেক জোরদার অ্যালায়েন্স ছিল এসপি বিএসপি। সেখানে শোনা যায় গত বছর সেটাকে ইকুয়েশনটা কেমিস্ট্রিটা ঠিক রকম ভাবে ছিল না। তো এইবার এসে তো বেকারত্বের তো একটা ব্যাপার আছেই, বা দ্রব্যমূল্য বৃদ্ধির তো একটা ব্যাপার আছেই, তার সঙ্গে ওই যে যারা নাকি দলিত সম্প্রদায় বা এসটি এসসি যারা ওবিসি যারা আছে ওনাদের হয়তো রিজার্ভেশন চলে যাবে, এরকম একটা ভয় ওদের মধ্যে কাজ করেছে। এবং এটা নিয়ে হয়তো পত্রপত্রিকা মিডিয়ায় শুনেছি যে এটা নিয়ে বেশ মানে গ্রাউন্ড লেভেলে কিন্তু প্রচার যথেষ্ট হয়েছে এবং তার ইম্প্যাক্ট হয়েছে। সঙ্গে এটাও কাজ করেছে, আপনি লক্ষ্য করে দেখুন অন্যান্য রাজ্যে, এবং এটা কিন্তু রাজস্থানে হয়তো অগ্নিবীরের কিছুটা ইম্প্যাক্ট হতে পারে। রাজস্থানে আমরা দেখছিলাম, রাজস্থানে আরো 1-2 ফ্যাক্টর আছে, কারণ কি তার আগে অপোজিশন ইউনিটি হয়নি, ঠিক আছে। এইবার কিন্তু পার্লামেন্টের নির্বাচনে কিন্তু অপোজিশনটা কিন্তু ইউনাইটেড ছিল একদম। হ্যাঁ, সুতরাং এই ফ্যাক্টরগুলো আমার মনে হয় একসঙ্গে কাজ করেছে, ঠিক আছে। এই যে আনএমপ্লয়মেন্ট, দ্রব্যমূল্য বৃদ্ধি প্লাস রিজার্ভেশন চলে যেতে পারে, এরকম যে একটা ভয় ভীতি জনগণের মধ্যে, এবং তার ফলে যারা এই যে বিএসপির যে ভোটটা আছে এটা অনেকটাই হয়তো এসপিতে কনভার্ট হয়েছে, ঠিক আছে। এবং এটা হয়তো বিজেপি নেতৃত্ব হয়তো এটা ততটা বুঝতে পারেনি, বা বুঝতে পারলেও সেই সময় কোর্স কারেকশনে যেতে পারেনি। ততক্ষণে আপনি বিজেপির কিন্তু ভোট শেয়ার বেড়েছে। আপনি যদি যে এখন কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম, গতবার বিজেপি প্রায় 37%, 38% ভোট পেয়েছিল, এবার প্রায় 40% ভোট পেয়েছিল। কিন্তু এসপি এবং যে কংগ্রেসের যে আছে ওরা কিন্তু ওদের কিন্তু ভোট শেয়ারটা কিন্তু বিজেপির যতটুকু বেড়েছে তার চেয়ে অনেকটা বেড়ে গেছে, কাছাকাছি চলে এসেছে, ঠিক আছে। তাই সিটটা ওদের পক্ষে বেশি চলে গেছে। বিজেপি হয়তো যেখানে জিতছে হয়তো বেশি ভোটে জিতছে, ঠিক আছে, বা আপনি এসপি লাভবান হয়েছে। সুতরাং যেটা কোনো ইস্যুই ছিল না, হয়তো বিজেপি হয়তো ভেবেছিল যে আসলে ওই যে হঠাৎ করে যে ওই যে রিজার্ভেশনের যে ইস্যুটা এসেছে, আমার মনে হয় এটা একটা ভয়, একটা আমার মনে হয় যে ওবিসি এসটি এসসিদের মধ্যে একটা ভয় কাজ করেছে। সঙ্গে ওই দুটো ফ্যাক্টর কাজ করেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আছে প্লাস আপনার ইউথরা কিন্তু একটা যেটা ভোট শেয়ার দেখছিলাম 18 থেকে 35 বছরে যারা ভোট আছে তার একটা লার্জ শেয়ার ভোট কিন্তু আপনি ইউথ ভোটার ছিল, ইন্ডিয়া জোটের পক্ষে পড়েছে। এবং মহিলা ভোটারটা পড়েছে আপনার এই এনডিএর পক্ষে। সেখানে 3 তালাক কি একটা ফ্যাক্টর হতে পারে কিছু ফ্যাক্টর, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় বারিং ইউপি আপনি লক্ষ্য করে যদি দেখেন, বারিং ইউপি এন্ড ওয়েস্ট বেঙ্গল আর সাম পকেটস অফ রাজস্থান, মোটামুটি ভাবে কিন্তু মানে পোলস্টাররা যা পোল করেছে বা বিভিন্ন যে রিপোর্ট করেছে এটা কিন্তু আমি একই রকম দেখছি। সুতরাং আমার কাছে ওইখানে 50টা সিটের মধ্যে আমরা 50টা সিট কমে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আবার একটু নজর রাখবো, আমাদের দর্শক বন্ধুরা নজর রাখছেন, এবং মেইন স্ক্রিনে আমাদের যেখানে
কে কতটা আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন এবং জয়লাভ করেছেন। বিজেপি কিন্তু এনডিএ জোট, বিজেপি একা নয়, এনডিএ জোট 291 দিকে এগোচ্ছে, আর ইন্ডিয়া 234-এর দিকে এগোচ্ছে, 18টি আসনের দিকে অন্যান্যরা এগোচ্ছে। আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধি হিরণময়ের সঙ্গে কথা বলার, আমাদের তেলিয়ামুড়া থেকে যিনি প্রতিনিধি। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল দিল্লিতে ইন্ডিয়া ব্লকের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে মমতা ব্যানার্জি এই কথা জানিয়েছেন। আমাদের সঙ্গে জুড়ে গেছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হিরণময় তেলিয়ামুড়া থেকে। আমরা জানবো তেলিয়ামুড়া মহকুমার, কিছুক্ষণ আগে আমরা রিপোর্ট পেয়েছিলাম, কিন্তু সারাদিন এই গণনা কেমন চলেছে হিরণময়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। হিরণময়, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ হিরণময়, আজ গণনা সকাল থেকে কখন শুরু হয় তেলিয়ামুড়ায় এবং সারাদিনের যে গণনা তা কেমন ছিল এই মুহূর্তে যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় তাহলে, এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা তেলিয়ামুড়া মহকুমায় তোমরা সকাল থেকে দেখতে পেয়েছো কিনা গণনাকে কেন্দ্র করে? এবং তেলিয়ামুড়া সকাল 8টা থেকে তেলিয়ামুড়া মহকুমা যে চাকমাস্থ যে মহকুমা কার্যালয়টি রয়েছে সেখানে গণনা শুরু হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। তবে 6 রাউন্ডের গণনা হয় এবং 6 রাউন্ড শেষে যে ভারতীয় জনতা পার্টি দল জয়ী হয় তেলিয়ামুড়া মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রে। কিন্তু সেই গণনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহকুমাতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনাগুলো খবর নেই আমাদের কাছে, কারণ কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সিআরপি, টিএসআর, পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায়। এখন পর্যন্ত কোনো খবর নেই। হিরণময়, আমরা বিরোধীদের অভিযোগ একদম সকালবেলাই শুনেছিলাম যখন ভোট গণনা শুরু হয় যে বিভিন্ন ভোট গণনা কেন্দ্র থেকে বিরোধী যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে হুমকি ধুমকি দিয়ে তাদেরকে কাউন্টিং হল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কোনো চিত্র কি সকাল থেকে তেলিয়ামুড়ায় ধরা পড়েছে? না, তেলিয়ামুড়াতে তেমন কোন চিত্র ধরা পড়েনি। তো তেলিয়ামুড়াতে এবার একটা জিনিস হয়েছে, সুন্দর হয়েছে যে বিরোধী দলের যে যারা কাউন্টিং এজেন্ট রয়েছে সেটা শুধু যারা আরো তারাই জানে, আদারওয়াইজ কারো মানে জানা নেই সেটা যে কারা কারা এজেন্ট হচ্ছে। তো তারা যখন আসলো তারা এজেন্টের কোনো ধরনের হুমকি ধুমকি কিছু দেওয়া হয়নি শাসক দলের পক্ষ থেকে, এবং গণনার পরে তাদেরকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে যার যার জায়গার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ হিরণময় তোমার আমাদের আপডেটের জন্য। আমরা পরবর্তী সময় প্রয়োজন হলে আবার তোমার কাছে যাব। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন তেলিয়ামুড়া থেকে আমাদের প্রতিনিধি হিরণময় জানালেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু শান্তিপূর্ণভাবে গণনার কাজ সম্পন্ন হয়েছে তেলিয়ামুড়ায় মহকুমায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে নয়, এই মুহূর্তে কল্যাণী রায় বিধানসভার মুখ্য সচেতক, উনি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, চলুন আমরা একবার শুনে নিই। পূর্ব ত্রিপুরা আসনে আমাদের যিনি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি দেবী সিং দেববর্মন, উনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তার ধারে কাছে নেই আইএনডিআই জোট। যত অপপ্রচারই করুক না কেন, এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণে মানুষের জন্য কি কি কাজ করছেন, এই দেশের যুবক, কৃষক, মহিলাদের উন্নয়নে কি কাজ করেছেন, আইএনডিআইদের কি ছিল এজেন্ডা, প্রধানমন্ত্রীর দৌড়, প্রধানমন্ত্রীর জন্য কম্পিটিশন, এর বাইরে তাদের কোনো ইস্যু নেই। তাই এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই এখন অব্দি পূর্ব ত্রিপুরা আসনে আমরা এমন লিডে আছে যে তার ধারে কাছেও নেই আইএনডিআই জোট। যেমন এখন অব্দি 5th রাউন্ডে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র প্রায় 18,000 ভোটে এগিয়ে রয়েছে। কৃষ্ণপুর বিধানসভাতে অলরেডি ভোট গণনা সম্পন্ন, যদিও ডিক্লেয়ার হয়নি। 6th রাউন্ড শেষে 18,000 ভোটের লিড রয়েছে। তেমনি আমাদের কল্যাণপুর বিধানসভা কেন্দ্র প্রায় 19,000 ভোটের লিড রয়েছে। সুতরাং এই লিড কখনো মানে এন্ড অফ দ্য কাউন্ট, এই যে টার্গেট বা এই অবধি যে বিজেপি প্রাপ্ত ভোটকে কোনোভাবে কোনো রাজনৈতিক দল সেটা ছুঁতে পারবে না। শুধু ডিক্লারেশনের অপেক্ষায় আমরা রয়েছি। এই ফল আমাদের প্রত্যাশিত। আমাদের সমস্ত কার্যকর্তাদের আজকে আমি এই বিজয় আমি উৎসর্গ করছি
কার্যকর্তারা এত কাজ করেছে। সেই অগাস্ট মাস থেকে আমাদের শুরু হয়েছে हर घर तिरंगा, 75 সীমান্ত গ্রাম, বীর শহীদকে নাম থেকে শুরু করে মেরা মিট্টি মেরা দেশ, লাভার্থী সম্পর্ক, রাজপুতি দিদি থেকে শুরু করে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে প্রত্যেকটি বেনিফিট মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের কার্যকর্তারা, আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের শক্তি প্রমুখ কেন্দ্রেরা। সুতরাং আজকের এই বিজয় আমি রাজ্যের মাননীয় সভাপতি, রাজ্যের চলুন, আপনারা শুনলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ওনার বক্তব্যে কি বলছিলেন। আনন্দ এবং ওনারা খুশি এই ফলাফলে, বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসন নিয়ে যে উনি বললেন তাতে খুশি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সঙ্গে আমাদের দুজন প্যানেলিস্ট রয়েছেন, আমরা খুব তাড়াতাড়ি দু একটা বিষয় একটু আলোকপাত চাইবো ওনাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় থেকে। দক্ষিণ ভারতে যে বিজেপির বলা হচ্ছিল যে এবার বিজেপি ভালো ফলাফল করতে পারবে, এবং তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের দিকে যদি আমরা চোখ রাখি, পাশাপাশি তামিলনাড়ুতেও এবং কেরালাতে খাতা খুলতে চলেছে বিজেপি, যতটুকু এগিয়ে আছে। এটা কিসের কারণে হয়েছে মানে বলে মনে করছেন, যখন উত্তর ভারতে, উত্তর পূর্ব ভারতে বা গোবলয়ে বিজেপির এই ধরনের ফলাফল, সেখানে দক্ষিণ ভারতে কি করে প্রভাব ফেলতে পারছে? বিজেপির যেটা ট্রেডিশনাল সাপোর্ট বেস, সেইখানে তাদের অবস্থা আগের মতো ধরে রাখতে পারেনি তারা। কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে বিরাট কিছু সাফল্য বলা যাবে না, কেননা অন্ধ্রপ্রদেশের অ্যালায়েন্সের সঙ্গে মাধ্যমে তারা অবস্থাটা একটু ইয়ে করেছে। তামিলনাড়ুতেও তারা, তামিলনাড়ুতে বোধহয় আসন পেয়েছে না, তামিলনাড়ুতে বিজেপির কি অবস্থান আমরা একটু এক নজরে দেখে নেব অবশ্যই, কারণ বিভিন্ন জায়গায় আপনি কন্টিনিউ করুন, আমি দেখে নিচ্ছি। সেই তামিলনাড়ুতে তারা নিজের অবস্থানটা কিছুটা হলে দৃঢ় করতে পেরেছে, কেননা তারা কিছুদিন ধরে সচেষ্ট ছিল যে দক্ষিণ ভারতে বিজেপি, কারণ যে 400 পারের যে স্লোগান দিয়েছিল, তাদের ধারণা ছিল যে গোবলয়ে যে অবস্থানটা সেটা তাদের অটুট থাকবে, এবং তারা আরো একটু বাড়িয়ে নেওয়ার জন্য দক্ষিণ ভারতকে তারা টার্গেট করে যথেষ্ট চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা তাদের প্রত্যাশা মতো না হলেও কিছুটা হয়তো একটু হলেও প্রভাব ফেলতে পেরেছে, তাদের ভোটের শেয়ার কিছুটা বেড়েছে, এবং আসনের দিক থেকেও তামিলনাড়ুতে কোনো সিটে কিন্তু বিজেপি এগিয়ে নেই, সেখানে 22টি সিটে ডিএমকে এগিয়ে রয়েছে, 9টি সিটে জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে। সেইভাবে তারা যতটা প্রত্যাশা করেছিল সেটা ঘটেনি। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সেটা অ্যালায়েন্সের কারণে সেটা তারা একটা ভালো অবস্থানে আসতে পেরেছে। একই অবস্থা এর ক্ষেত্রে তেলেঙ্গানার ক্ষেত্রেও তো অবস্থা তেমনি। সেই দিক থেকে সাউথে যতটা প্রত্যাশা করেছিল বিজেপি সেটা তারা পায়নি। কর্ণাটকেও তারা অনেক বেশি আশা করেছিল, সেটা তারা করতে পারেনি, এবং সামগ্রিকভাবে যে বিজেপি আজকে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারেনি এইটাও একটা বড় কারণ, কেননা তারা যে প্রত্যাশিত এলাকা সেখানে তারা নিজেকে সেভাবে তুলে ধরতে পারেনি বিজেপি। ওকে, আমরা অবশ্যই চেষ্টা করব আসবো আপনার কাছে আরেকবার, কিন্তু এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ সঞ্জীব বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা অবশ্যই ধন্যবাদ ডক্টর সঞ্জয় রায়, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সঙ্গে পেয়েছি, কিন্তু এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রায়। অঙ্কিতা এই মুহূর্তে কংগ্রেস ভবনে রয়েছে, এবং কংগ্রেস ভবনে সেখানে জাতীয় কংগ্রেস প্রার্থী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে অঙ্কিতা এই মুহূর্তে রয়েছেন, এবং সেখানে অঙ্কিতা আমাদের কি জানাচ্ছেন চলুন আমরা এক নজর শুনে নিই। অঙ্কিতা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? একদম শুনতে পাচ্ছি। অঙ্কিতা, এই মুহূর্তে তুমি কোথায় আছো এবং কি জানাচ্ছ আমাদের, কি খবর তুলে ধরছো? এই মুহূর্তে আমি রয়েছি একেবারে কংগ্রেস ভবনের সামনে। সকাল থেকে দীপেন্দা, এই মুহূর্তে আমি রয়েছি একেবারে কংগ্রেস ভবনের সামনে। সকাল থেকে যে চিত্র আমরা কংগ্রেস ভবনের সামনে দেখতে পাচ্ছি একেবারে নীরব এবং নিস্তব্ধ রয়েছে। কর্মী সমর্থকদের তেমন দেখা যাচ্ছে না কংগ্রেস ভবনের সামনে, একেবারে নীরব চিত্র কিন্তু পরিলক্ষিত হচ্ছে কংগ্রেস ভবনের সামনে। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব, ভেতরে কারা রয়েছেন, তাদের কি বক্তব্য রয়েছে। আশিস সাহা তিনি উপস্থিত রয়েছেন কংগ্রেস ভবনের ভেতরে, ওনার
ওনার কি প্রতিক্রিয়া, আমরা সমস্তটা বিষয় কিন্তু তুলে ধরবো। আমি একটু ভেতরে যাচ্ছি এবং তিনি কি করছেন, ওনার কি প্রতিক্রিয়া রয়েছে আজকের এই ফলাফল নিয়ে। রাজ্যের যে দুটি আসনে ইন্ডিয়া জোট লড়াই করেছে, সেই জোটের লড়াইয়ের ফলাফলের পর কি জানা যাচ্ছে আমরা বিস্তারিত কিন্তু অবশ্যই জানবো। আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের সাথে কিন্তু তিনি রয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন, অবশ্যই ফলাফলে নিয়ে হচ্ছে সেই আলোচনা। প্রথমেই আমরা কথা বলবো পশ্চিম আসনে যিনি ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন, কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। আশিস বাবু, আজ সারাদিন আপনি কাউন্টিং হলে ছিলেন, কেমন দেখলেন? একাধিক অভিযোগ তো আপনি করেছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন নির্বাচন কমিশনে আপনি কি জানাবেন? এক কথাই বলবো, এই নির্বাচন এবং ফলাফল এটা গণতন্ত্রের লজ্জা। নির্বাচন কমিশনের এখানে ভূমিকা ছিল এক পেশে, সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়ে এই যে ভোট প্রহসন হয়েছে, ফলাফল থেকেই এই জিনিসটা পরিষ্কার যে আজকে যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হারতে হারতে উনি জয়লাভ করেছেন, আর নরেন্দ্র মোদী যার নির্বাচনের ইস্যু, সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলেছিলেন যে এবারের নির্বাচনে আমার ইস্যু হলো নরেন্দ্র মোদী, মানে নরেন্দ্র মোদীকে সামনে রেখে উনি নরেন্দ্র মোদীর নামে ভোট চাইছেন। দুর্ভাগ্য যে নরেন্দ্র মোদীর চেয়ে উনি বেশি ভোট পেয়েছেন। যেখানে নরেন্দ্র মোদীর ভোট 6,20,000-এর মতো, উনি পেয়েছেন 8 লক্ষের উপরে। স্বাভাবিকভাবেই এই রাজ্যে এই ভোট কখনো কেউ দেখেনি, কখনো এই ভোট হয়নি। আমরা এক কথায় যেটা বলবো যে এখানে মানুষের অধিকার হরণ করে এই নির্বাচনকে প্রশ্নাত্মক করে একটা ফলাফল তারা সামনে রেখেছে, যেটা কোনোদিন এই রাজ্যের জনগণ মেনে নেবে না। আপনি সকালবেলায় বলেছেন যে বিভিন্ন বিষয়ে কারচুপি হয়েছে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি বা আপনার বিপরীতে যিনি ছিলেন বিপ্লব কুমার দেব, তিনি কিন্তু সর্বোচ্চ 4র্থ নম্বরে রয়েছেন ব্যবধানে। সেক্ষেত্রে সবটাই কি কারচুপি, নাকি সাংগঠনিক কিছু দুর্বলতাও আপনাদের ছিল? দেখুন, যেখানে একটা ভোট প্রহসন হয়, সাংগঠনিক দুর্বলতা, আমাকে বলুন তো 1 বছরের মধ্যে এই ফলাফলটা কিভাবে আপনি গত বিধানসভা নির্বাচনে আমরা এই রাজ্যের যে পার্সেন্টেজ ভোট পেয়েছি, বিভিন্ন আসনে যে টাউন বর্দোয়ালিতে মাত্র 1257 ভোটের ডিফারেন্সে জয় পরাজয় হয়েছে, আজকে দেখা যাচ্ছে 11,000 ভোটের এখানে ডিফিট। আমাদের বনমালীপুরে আমরা জয়ী হয়েছিলাম, সেখানেও 11,000 ভোটের ডিফিট। 6 আগরতলাতে আমরা জয়ী হয়েছিলাম, 13,000 ভোটে সেখানে আমরা পিছিয়েছি। এটা কোন সংগঠন? সারা দেশ যেখানে মেহেঙ্গাইয়ের, বেরোজগারি, সংবিধানের রক্ষার্থে, সংরক্ষণের সপক্ষে, সংরক্ষণকে বাঁচিয়ে রাখার জন্য, গণতন্ত্রকে তার মূল্যবোধ, তার অধিকার রক্ষা করার জন্য ভোট প্রদান করেছে। ভারতবর্ষের বড় বড় মিডিয়া হাউসগুলির তাদের যে সমীক্ষা বা পরিসংখ্যান, যা সম্পর্কে আমাদের গোড়া থেকেই অভিমত ছিল যে এগুলি মোদি ফ্যান্টাসি পোল, তো এগুলি তো আজকে প্রমাণ হচ্ছে। এবং এখনো বলছি আমি, একটা বিষয় তো রয়েছে, পূর্ব আসন এবং পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের যারা প্রার্থী রয়েছে, আপনি এবং রাজেন্দ্র রিয়াং বলুন, তাদের কিন্তু বড় ব্যবধানে বিভিন্ন জায়গায় হার হয়েছে বা অনেকটাই শতাংশটা কমেছে। সেক্ষেত্রে কংগ্রেসের কর্মীরা বলছে যে সিপিআইএম এর যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা নাকি আপনাকে ভোট দেননি, যার জন্য আপনার শতাংশটা অনেকটাই কম ছিল। সেই বিষয়টা আপনি দেখুন, এইগুলি কে কি বলছে আমি জানি না। যেখানে ভোট হয়নি, ভোটদাতারা ভোট দিতে গেলে তাদেরকে রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে, ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দিয়েছে। 2 দিন আগে থেকে বাড়ি ঘরে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, একটা সন্ত্রাসের পরিবেশে ভোট হয়েছে। মানে ভোট লোড করা যে অর্থে,
আমি তো এখানে রিপোল চেয়েছি, কমপ্লিট এই নির্বাচনটাকে বাতিল করে নতুনভাবে এখানে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের কাছে তথ্য দিয়ে কোন কোন বুথে আমার পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, মারধর করে বের করে দেওয়া হয়েছে, কোথায় ছাপ্পা ভোট পড়েছে, সমস্ত কিছু দিয়েছি। আজকে তার ফলাফলই তো বেরিয়েছে এবং এটা তো প্রমাণিত সত্য। তো আপনার মনে হয় সামনেই রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেক্ষেত্রে সংগঠনটা আরো মজবুত হওয়া দরকার। আগামীকাল তো আমাদের সারা দেশের ইন্ডিয়া জোট বসছে। ইন্ডিয়া জোটকে আগে দিল্লিতে একটা সিদ্ধান্ত নিতে দিন। এখন অবধি যে গদি মিডিয়ারা ওরা তো রেজাল্টটা চেপে আছে। আমাদের কাছে স্পেসিফিক খবর আছে যে অ্যাকচুয়াল যে রেজাল্ট মানে ইউপিতে, বিহারে রেজাল্ট চেপে আছে। এই রেজাল্টটা বেরোক, সবটা ফলাফল বেরোবার পরে দিল্লিতে কে সরকার গঠন করে তার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি কি এখনো আশাবাদী যে ইন্ডিয়া জোট সরকার করতে পারে? অবশ্যই। কার উপর বেশি ভরসা করছেন? অন্যান্য যারা রয়েছে তাদের সিটগুলির উপর বেশি ভরসা না ইন্ডিয়া জোটের সিট? আমাদের এখনো তো গণনা কমপ্লিট হয়নি। আমি তো বলছি ইউপিতে আমার যতদূর খবর আছে যে গোটা 10 সিট চেপে আছে। আমাদের বিহারে ফলাফল এই মুহূর্তে যোগাযোগ পরিবর্তন হচ্ছে, একটু একটু করে তো বাড়ছে। আসামেও আমাদের ফলাফল ভালো হচ্ছে। তো ফাইনালি আমাদের ফলাফলটা সম্পূর্ণ হোক। বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকম, ডিবি লাইভে আমি দেখছি এক্ষুনি যে 269, 253। কি বলবো আমি? দীপেনদা, তুমি শুনলে তিনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন যে কেমন থাকবে আগামী দিনে, কি রণকৌশল থাকবে, ইন্ডিয়া জোটের যে বৈঠক সে বৈঠকে কি বেরিয়ে আসবে, একাধিক বিষয় কিন্তু তিনি আলোচনা করেছেন। দীপেনদা। অঙ্কিতা, আমরা একটু তোমার মাধ্যমে দর্শক বন্ধুদের দেখাতে চাইবো, তুমি শুরুতেই দেখাচ্ছিলে এই মুহূর্তে নিশ্চয়ই আশিস কুমার সাহা তো রয়েছেন কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি, এবং যিনি পশ্চিম ত্রিপুরার আসনের প্রার্থী ছিলেন, যার সঙ্গে তুমি কথাও বললে। কিন্তু অন্যান্য কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত আছে কিনা এবং কংগ্রেস ভবনের বাইরে বা ভেতরে কেমন রয়েছে, তা অবশ্যই তোমার মাধ্যমে এবং আমাদের চিত্র সাংবাদিক যিনি তোমার সঙ্গে রয়েছে ওনার মাধ্যমে আমরা দেখতে চাইব। অবশ্যই আমার সামনে কিন্তু প্রচুর ইয়ং জেনারেশনের লোক রয়েছে, আমরা বয়োজ্যেষ্ঠ লোকেদেরও দেখতে পাচ্ছি। আমি প্রথমে এক যুব ভাই রয়েছে আমার সাথে। আজকের এই ফলাফলের পর কি বলবে, কতটা আত্মবিশ্বাস? চলুন, যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে। অঙ্কিতা রয়েছে এই মুহূর্তে কংগ্রেস ভবনে, সেখানে অঙ্কিতা কথা বলেছে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা কথা বলেছে আশিস কুমার সাহার সাথে এবং সেখানে কথা বলার চেষ্টা করছিল কংগ্রেস ভবনে অন্যান্য যারা ওই মুহূর্তে উপস্থিত রয়েছে, যুব নেতৃত্বরা বা যুব সমর্থকরা, কর্মীরা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চলুন দর্শক বন্ধুরা, আপনাদের এই মুহূর্তে আরেকবার জানিয়ে রাখি যে ফলাফল ঘোষণা হয়েছে। চলুন, অঙ্কিতা জুড়ে গেছে আমাদের সঙ্গে, একটু একবার আমরা দেখি আরেকবার অঙ্কিতাকে পাই কিনা। অঙ্কিতা জুড়ে গেছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, আমরা তুমি যে চিত্র দেখানোর কথা বলছিলে এবং তোমার সঙ্গে যোগাযোগ, হ্যাঁ দীপেনদা, শুনতে পাচ্ছি। কি চিত্র দেখাচ্ছিলে তুমি আমাদের? একদমই, আমরা কিন্তু অনেকের সাথেই কথা বলেছিলাম। আমি পুনরায় আবার কথা বলবো, আমাদের যেহেতু যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বিস্তারিত জানবো। আজকের এই ফলাফলে আবার একটু বলতে হবে, কারণ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট্রালে বিজেপির মোট আসন সংখ্যা 80টার মতো প্রায় কমেছে এবং ফলাফল এখন গণনা চলছে। আরো অনেকগুলো সিটে 4-5টা রাউন্ড বাকি আছে, এটা ক্লিয়ার হতে হতে প্রায় আমাদের কংগ্রেসের আসন আরো 10-15টা বা 20টা আরো বাড়তে পারে আমাদের আসন। তো ফলাফলে কোনো দেখা যাক বাকিটা কি হয়। তবে সেন্ট্রালে বিজেপির সরকার হচ্ছে না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যতটা সময় এগোচ্ছে। তুমি একজন যুবক, আগামী দিনের ভবিষ্যৎ সেক্ষেত্রে কি মনে হয়? আগামীতে তো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, এডিসি নির্বাচন রয়েছে, এই যে জোট হয়ে নির্বাচনটা এবার হলো, এটা কি আগামী দিনেও করলে তোমাদের জন্য ভালো হবে, না এককভাবে যদি কংগ্রেস লড়াই করে তবে তোমরা কাজ করতে ভালো হবে বা ফলাফলটা ভালো হবে মনে করো?
রাজনীতি পরে, আগে যুবকদের কর্মসংস্থান, চাকরি, বেকারদের মানে ওর মুখে দুবেলা ভাত খেতে পারছে না বিজেপি আমলে। তো ওরা থাকলে তো মানে শেষ হয়ে যাবে পুরো দেশটা। তো রাজনীতি পরে, ইলেকশন জুট করে হোক বা একা হোক, মুদ্রা কথা হলো সেন্ট্রাল থেকে বিজেপিকে আগে সরানো মেইন টার্গেট সবার। দেখা যাক কি হয় বাকিটা। অর্থাৎ দীপেন্দা, তুমি শুনলে যে তারা কিন্তু চাইছে যে নেতৃত্বরা, দিল্লির নেতৃত্বরা যা বলবে তার উপরে ভরসা রাখবে। আমি আরো একজনের সাথে কথা বলবো যে তিনি কিভাবে দেখছেন এই বিষয়টি। আজকের ফলাফলের পর কি বলবেন? কোনটা বলছেন, রাজ্যেরটা না কেন্দ্রেরটা? রাজ্যে তো ভোটের নামে প্রহসন হয়েছে, এটা আর কি বলবো বলুন। এটা আমাদের এক্সপেকটেশনই ছিল, যেভাবে ছাপ্পা হয়েছে, এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা এজেন্টে দিতে পারিনি। ইট ওয়াজ এক্সপেক্টেড টু আস, ভোট এরকমই হবে। আগামী দিনে সংগঠনটাকে কি আরো মজবুত করতে হবে, আপনার কি মত? হ্যাঁ, অবশ্যই আমরা সংগঠন মজবুত করব। আমরা রেজাল্ট দেখছি কেন্দ্রের কি হয়, তারপর আমরা অলরেডি আমরা শুরু করেছি সংগঠন মজবুত করতে। তো আশা করছি আগামী দিনে আমরা ঢেলে সাজাবো, অবশ্যই কংগ্রেস ডেভেলপ করবে। অর্থাৎ দীপেন্দা, তুমি শুনলে যে তারা কিন্তু এখনো কংগ্রেসের উপর ভরসা রাখছে এবং তারা বলছে যে আগামী যে নির্বাচনগুলি রয়েছে সেই নির্বাচনে কিভাবে দলকে আরো মজবুত করা যায় তার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমে পড়েছে। আমি কংগ্রেস ভবনের বাইরেও অনেককেই দেখতে পাচ্ছি, রেজাল্টের পরেও তারা কংগ্রেস ভবনের বাইরে রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে হয়তো বা আলোচনা হচ্ছে, ফলাফল নিয়ে অবশ্যই আলোচনা হবে, যেহেতু আজ ফলাফল বেরিয়ে এসেছে। আমি একটু জানবো আজকের ফলাফলের পর কি মনে হচ্ছে? ইন্ডিয়া জোটের ফলাফল তো প্রত্যাশিত ছিল, আমাদের যা ধারণা ছিল তাতে আমরা অ্যাবসলিউট মেজরিটি পাবো, কিন্তু এখনো কাউন্টিংটা শেষ হলে বোঝা যাবে যে আমরা পাবো কিনা। আর গভর্নমেন্ট আমরা এখনো করতে পারি, সেটা আমাদের কালকে সিদ্ধান্ত হবে অ্যালায়েন্স পার্টনারদের সঙ্গে মিটিং করে। আমরা এখন আর রাজ্যে তো ইন্ডিয়া জোটের লড়াই হয়েছিল, তো সেক্ষেত্রে ইন্ডিয়া জোট হিসেবে আপনারা সিট শেয়ারিংও করেছেন। কি মনে হয় আগামী দিনে এই সিট শেয়ারিং ভাবে আপনারা এগিয়ে যাবেন? আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যা ঠিক করবে সেরকম ভাবে চলবে। অনেকেই কিন্তু অভিযোগ করেন যে নির্বাচনের পর আর জোটটা থাকে না, ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গায় সভা হয়, তার জন্য সেই জোটটা শক্তিশালী হয় না। তো আগামী দিনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে এই জোটটা রাখবেন না আপনারা একা একাই বিভিন্ন সভা করবেন? পুরোটাই সর্বোচ্চ নেতৃত্বের উপরে ডিপেন্ড করবে, যদিও এটা লোকাল ইস্যু, কিন্তু সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে তখনই। দীপেন্দা, আমরা তুলে ধরেছি প্রত্যেকের বক্তব্য, তারা আগামী দিনে কি করবেন বা আগামী দিন তাদের চিন্তা ভাবনা কি রয়েছে বিস্তারিত কিন্তু আমরা তুলে ধরেছি। একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে বিস্তারিত রিপোর্ট করার জন্য কংগ্রেস ভবন সামনে থেকে। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন একদম বিস্তারিত, যিনি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং পাশাপাশি যুব নেতৃত্ব এবং অন্যান্য যারা কর্মীরা, সমর্থকরা, নেতৃত্বরা রয়েছেন সেখানে কংগ্রেস ভবনে এই মুহূর্তে, ওনাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছেন, বিস্তারিত জানার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আপনাদের কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছিলাম যে পশ্চিম ত্রিপুরা আসন থেকে যিনি জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী, উনি কিন্তু রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন। বিপ্লব কুমার দেব 6,11,578টি ভোটে জয়ী হয়েছেন। এই মুহূর্তে আরও সেই চিত্র আমরা আপনাদের টিভি স্ক্রিনে এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন, সেই জয়ী হবার চিত্র। এবং সেই মুহূর্তে বিপ্লব কুমার দেব সিগনেচার করছেন এবং তারপর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন এবং ওনার হাতে জয়ের সার্টিফিকেট তুলে দিচ্ছেন। আরও সেখানে অবশ্যই আপনাদের আরেকবার জানিয়ে রাখি, 8,81,341টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের আশিস কুমার সাহা, যিনি ইন্ডিয়া ব্লকের প্রার্থী ছিলেন, উনি ভোট পেয়েছেন 2,69,763টি। 6,11,578 ভোটে বিপ্লব কুমার দেব জয়ী হয়েছেন এবং জয় লাভের পর উনি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, চলুন আমরা শুনি। তারপর রাজ্যসভার আপনি সাংসদ হয়েছেন, এইবার লোকসভা নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন এবং রেকর্ড ভোট পেয়েছেন, কি বলবেন? আমি ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ, যে বিশ্বাসটা আমার উপর রেখেছে, ইতিহাস সৃষ্টি করে আমাকে রেকর্ড মার্জিন দিয়েছে, স্বাভাবিকভাবে আমার উপর একটা গুরু দায়িত্ব দিয়েছে। আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কাজ করেছি, অনেক কাজ করতে পারিনি,
কিন্তু আমি জানি ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম আর মেডিকেল ট্যুরিজম এই দুইটা সেক্টর আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রোজগার হতে পারে এবং ত্রিপুরা মানুষ অসুস্থ হয়ে যখন বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে, বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট যায় ব্যাঙ্গালোর, চেন্নাই আদার স্টেট। তো এখানে বড় একটা গ্রুপ এনে একটা হসপিটাল তৈরি করা যাতে 400-500 কোটি টাকা তার মধ্যে বিজনেস আছে, এই দুইটা দিক আছে যেটা ত্রিপুরা মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া যেতে পারে। ত্রিপুরাতে বেরোজগার লোক প্রচুর রয়েছে, তো নজওয়ানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে যাওয়া সেটা একটা বড় রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে যাতে এই দুইটা কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে সেটা আমি চেষ্টা করব। আর স্বাভাবিকভাবে এত কম সময় এতগুলো দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে, পার্টি দিয়েছে, আমি পার্টির প্রতি কৃতজ্ঞ। আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পার্টির অধ্যক্ষ জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহজি, স্বাভাবিকভাবে আমি বিজেপির কার্যকর্তা সেই হিসাবে আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আর আমার ছোট ছোট যে কার্যকর্তারা রয়েছেন গ্রামে গঞ্জে শহরে যারা পান্নাপ্রভু থেকে নিয়ে কৃষ্ণাপুর থেকে নিয়ে কাজ করে, আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যারা সরকারি কর্মচারী আছে, এমনিতে সাংবাদিক আছে, সাংবাদিক বন্ধুরা, মিডিয়ার জগতের লোকেরা আছে, এন্টারটেনমেন্ট জগতের লোকেরা আছে, আমি সবাইকে আপনাদের মাধ্যমে সাধুবাদ জানাই। কারণ আমি ভোটের মার্জিন দেখে বুঝে গেছি যে এখানে সিপিএম, কংগ্রেস বা বিজেপি ছিল না, তার মধ্যে মানুষ ভোট দিয়েছে। কারণ ভোটের পার্সেন্টেজ আমি বুঝতে পারি 73%, 75% কাছাকাছি ভোট পার্সেন্টেজ। আমি বুঝি যে সে ভোটটা যারা হয়তো ট্রেডিশনাল সিপিএম করেন এরাও ভোটটা দিয়েছে, যারা হয়তো কংগ্রেস করেন এরাও ভোটটা, নাহলে তো ভোটটা কোথা থেকে আসবে। তো সেভাবে আমি সবাইকে আপিল করব, মানুষের যে রায় দিয়েছে সেটা যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পুনরাশ্বাস চলে সেটাকে যাতে খারাপ না করে এই আশীর্বাদটা নিয়ে যাতে কাজ করতে পারি সবাইকে নিয়ে সেই মাধ্যমে কেন্দ্রীয় স্তরে এনডিএর ফলাফল নিয়ে কি বলবেন? কেন্দ্রীয় স্তরে স্বাভাবিকভাবে আপনি জিজ্ঞাসা করুন, 400 করে নাড়া দিয়েছেন, এখন 300তে আছে। তো আমি আশা করি, আমিও বলেছিলাম যে বিরোধীদেরকে এখানে 1 লাখের মধ্যে আটকাবো, তো এখানে 2,65,000 কাছাকাছি পেয়ে গেছে। তো স্বাভাবিক যেটা বলবো সেটাই হয়ে যাবে, তেমন আমি যদি লক্ষ্য না রাখি তাহলে আমি বুঝতে পারবো। আমি যদি 1 লাখের লক্ষ্য নিয়ে রাখতাম তাহলে হয়তো বা মার্জিনাল কম, যেই মাত্র লক্ষ্যটা রেখেছে ত্রিপুরা মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য রেখেছে, কারণ 400 পার 340 আগেও ছিল আমাদের কাছে, স্বাভাবিকভাবে আরও যাতে বেশি হয় সেটাই চাইবে, কেমন গার্জিয়ানকে চাইবে তার নাম্বার কমুক। তো সেটা এখন যেটা আমরা কল্পনাও করি, সাউথে দেখুন কেরালার মতো জায়গায় 3 লোকসভার সিট বেরিয়ে এসছে। কোনো সাংবাদিকতার কোনো বুদ্ধি, কোনো সাইকোলজিস্ট কোনো কল্পনা করেছিল যে কেরালা থেকে 3টা সিট বেরিয়ে আসবে? কোনো কল্পনা নেই। তো সাউথে বলছিল না, এই সাউথে বিজেপির কোনো হেল্প নেই, কর্ণাটকও ভালো। আপনারা শুনছিলেন এতক্ষণ পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব, উনি কি বললেন। তবে স্পিরিচুয়াল ট্যুরিজম এবং মেডিকেল ট্যুরিজমের কথা উল্লেখ করেছেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বিজেপির সদর কার্যালয়ে, যেখানে এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করছেন এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উপস্থিত রয়েছেন সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, উপস্থিত রয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রয়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী প্রার্থী বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার। প্রায় 4,86,819 ভোটে ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। আপনারা জানেন 7 রামনগর বিধানসভা উপনির্বাচন সংগঠিত হয়েছে, যেখানে আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার প্রার্থী হয়েছেন। সেখানে আমাদের দীপক কুমার মজুমদার 25,380টি ভোট পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রতন দাস থেকে প্রায় 17,447 ভোটের ব্যবধানে বিজয় হয়েছে। আমি আমাদের দীপক মজুমদারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার করতে চাই না, কারণ আমাদের মাননীয় মন্ত্রী আপনাদের সামনে উপস্থাপন আমি আবার আপনাদের মাধ্যমে আমার এই কার্যকর্তা আমাদের সাধারণ যারা ভারতীয় পার্টি আমাদের সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদের দুটি আসনে বিজয়ী করেছেন।
সাতরামনগরে আমাদের উপনির্বাচনে বিজয়ী করেছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় মানুষের জয়, এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় এই রাজ্যের মহিলাদের জয়, এই জয় এই রাজ্যের যুবকদের জয়, এই জয় এই রাজ্যের শ্রমিকদের জয়, এই জয় এই রাজ্যের কৃষকদের জয়। কাজেই আমরা আগামী দিন আরো মানুষের হয়ে কাজ করার যে আশীর্বাদ মানুষ দিয়েছে, আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যিনি নতুন করে সাংসদ হয়েছেন এবং ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে এই লোকসভা নির্বাচনে, রেকর্ড হয়েছে। আমি মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে অনুরোধ করব আপনাদের সামনে কিছু বলার জন্য। আমার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ভারতীয় জনতা পার্টি সংগঠনকে নিয়ে কাজ করি, সময়ে সময়ে আপনাদের সহযোগিতা আমরা দিয়েছি। সবসময় আপনারা ভারতীয় জনতা পার্টি যে সংগঠন নেতৃত্বকে সামনে রেখে সাংবাদিকতার মাধ্যমে যে প্রচার আপনারা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকের এই শুভ দিনে আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবো, কারণ ওনার কঠোর পরিশ্রমের কারণে আজকে ত্রিপুরাতে 2টি লোকসভা সিটের মধ্যে আমরা ঐতিহাসিক যে জিতে থেকে গিয়েছি, সেটার মূল কাণ্ডারে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাথে আমরা বিজেপির কার্যকর্তা, পার্টির সমস্ত নেতৃত্ব, অমিত ভাই শাহজি, জেপি নাড্ডাজি, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়, রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনাকি সমস্ত কার্যকর্তাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা জানাই। ওনাদের পরিশ্রমের কারণে আজকে এই নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে। আর সর্বোপরি যাদেরকে নতমস্তকে আমি প্রণাম জানাই, সেটা তারা হচ্ছেন আমার ত্রিপুরা রাজ্যের আম জনতা। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে ভোট করা হয়েছে, নাহলে এভাবে একতরফা আসতে পারে না গাড়ি। তো স্বাভাবিকভাবে যারা হয়তো একসময় কমিউনিস্ট পার্টি করেছে, কংগ্রেস করেছে, ওনারাও ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদেরকে ভোট দিয়েছে 2টি সিটের মধ্যে। আমি প্রীতি এবং এখানে নেই, উনি আমবাসাতে রয়েছেন, রাস্তাতে রয়েছেন, ওনার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই। আমার সঙ্গে আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় আছেন। উনি 2টা নির্বাচনে আমি দেখেছি যে সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করেছেন, প্রদেশীয় পরিশ্রম করেছেন। বাকি সমস্ত টিম, সমস্ত এমএলএ, মন্ত্রী, কার্যকর্তা, তাদেরকে সাধুবাদ শুভেচ্ছা জানাই। আর সর্বোপরি মা ত্রিপুরাশ্রীর কাছে আমি প্রার্থনা করি যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি, সবাইকে নিয়ে কাজ করতে পারি। ত্রিপুরাতে কিছু কিছু কাজ এখনো বাকি আছে, মুখ্যমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন, মেডিকেল ট্যুরিজমে কাজ করা যেতে পারে, স্পিরিচুয়াল ট্যুরিজমে, সেগুলো আমরা কাজ শুরু করেছি, এগুলোকে আগে নিয়ে যাওয়া আমার লক্ষ্য। আর সর্বোপরি আমি আবারও ত্রিপুরার সমস্ত জনতাকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে, এবং আমি যাতে এভাবেই ওনাদের জন্য কাজ করতে পারি সেটাই আমি ওনাদের কাছে আশীর্বাদ চাই। আর যারা নজওয়ান ছেলে মেয়ে আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে যাতে আমরা ভালোভাবে সরকারটাকে চালাতে পারি, কাজ করতে পারি, সেটাই আমার আজকে জনতার মধ্যে আপিল থাকবে। আবারও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি আহ্বান রাখবো আজকের এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করার জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে এখানে স্বাগত এবং আপনারা এখানে এসছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইত্য বছরে জেনেছেন যে আমাদের যে দুটো লোকসভা কেন্দ্র, একটা পশ্চিম এবং একটা পূর্বে,
এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব, উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃতি সিং দেববর্মা মহোদয়া। এবং আমরা দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। শুধু তাই নয়, পাশাপাশি আমাদের যে 7 রামনগরের যে উপনির্বাচন হয়ে গেল, সেখানেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উনিও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এবং আপনারা আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি, আমরা কিরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছেন। আমি আর এই বিষয়ে যাচ্ছি না, তবে এতটুকু বলবো যে এইবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। আমরা সবাই অপেক্ষা করছিলাম, সারা ভারত তথা সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন। আমাদের টার্গেট ছিল যে আমরা আরো যে টার্গেট আমরা সেই টার্গেট আমাদের হয়তোবা সফল হয়নি, কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আপনারা দেখেছেন প্রায় ছুঁই 300-র মতো আমাদের এই যে এনডিএ যে জোট ভারতীয় জনতা পার্টি শুদ্ধ প্রায় 300-র মতো ছুঁই করছে আমাদের আসন সংখ্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করবেন। আমরা ওই দিনটার জন্য বসে আছি। আমরা এটাও দেখেছি যে এবারের ইলেকশনে যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং আমি আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকেও আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে, যে ওনারা যেভাবে পরিশ্রম করে, অনেকে অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনের ঠিক নাই, আজকে কিন্তু এই কথাগুলো কেউ বলবে না। এরকম কিরকম একটা ইলেকশনের এবার রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন কিন্তু রা শব্দও থাকবে না অনেকে। কাজেই খালি বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যেটা সত্য সত্যটা মেনে নেওয়া উচিত। এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখলো যে মানে গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্রের শক্তি কি, সেটা কিন্তু এবার ইলেকশনে আমরা সেটা এবার ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। আমি আমাদের ত্রিপুরার থেকে এবারের 2 জন আমাদের যে আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছেন, আমি 2 জনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আমি শুভেচ্ছা জানাবো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন 7 রামনগর থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, ওনাকেও আমি ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাবো। বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমরাও গেছি বিভিন্ন জায়গায়, ময়দানে, হাটে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি, রাস্তায়, সব জায়গায়। আপনারা কিন্তু আমাদের পাশে পাশে ছিলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। এর জন্য আপনাদেরকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। এবং এইবারের যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি যেটা বললাম যে আগামী দিন এই দেশ কোন দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের যে রেজাল্ট এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি যখন শপথ নেবে সেই মার্গদর্শন উনি দেখাবেন। বন্ধুগণ, আমি আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের যিনি সবসময় আমাদের দেখে রাখেন, আমাদের গার্জিয়ান, আমাদের জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাবো। এবং অমিত শাহ যে আমাদের হোম মিনিস্টার সাহেব সবাই জানেন, এবং ওনাকেও আমি ধন্যবাদ দেব, শুভেচ্ছা জানাবো। এবং সর্বোপরি যার কারণে আজকে এত বড় বিরাট জয় আমরা লাভ করেছি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি কোটি 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 প্রণাম এবং ওনাকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা আমি জানাতে চাই। আর যারা আমাদের এই ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা কার্যকর্তারা ভারতীয়
বড় একটা আমরা জয় আমরা হাসিল করেছি। যারা ভোট দিয়েছেন বা যারা দেননি তাদেরকেও আমি বলবো, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো এবং তাদেরকে ধন্যবাদ দেবো। বন্ধুগণ, আমরা চাই যে আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা হোক, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সেইভাবে আমাদের দেশ চলুক এবং শক্তিশালী দেশ হোক। আমাদের নিরাপত্তা যেটা সিকিউরিটির বিষয়ে যেটা আমরা সবসময় বলি সেটা সিকিউর আরো বেশি হোক। আমাদের চারটে জাত আমাদের প্রধানমন্ত্রীজি বলেন, আমাদের অলরেডি আমাদের সভাপতিজি অলরেডি বলেছেন যে আমাদের চারটে জাত গরিব এবং কৃষক, মহিলা এবং যুবক, এই চার জাতের যখন তাদের উন্নয়ন হবে, তাদের আর্থিক এবং মান উন্নয়ন হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে, দেশ অটোমেটিক্যালি সামনের দিকে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। আমাদের ডিজিটাল ইন্ডিয়ার যেটা প্রধানমন্ত্রী যে স্বপ্ন সেটা সার্থক হবে এবং আমি আশা করি যে যেটা প্রধানমন্ত্রীজি যেটা ভেবেছেন, এবং আমরা এর আগেও দেখেছি উনি যখন ইলেকশন শেষ হলো তখন উনি কিন্তু ধ্যানে গিয়েছিলেন এবং ধ্যান থেকে সাধনার থেকে উনি বলেছেন সংকল্প, এবং সেই সংকল্প আমরা দেখব আগামী দিনে। এবং সমস্ত জায়গায় আমরা আশা করি মানুষ যারা জনতা জনার্দন আমরা জানি প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে, গ্যারান্টির কথা বলেন, আমি নিশ্চিত এই গ্যারান্টি এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আবার আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার এই দুটি কথা এখানে শেষ করব। সাংবাদিক সম্মেলনে সরাসরি মুখ্যমন্ত্রীকে শুনছিলেন। উনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পাশাপাশি ধন্যবাদ দিয়েছেন সাংবাদিকদের যারা মাঠে ঘাটে অবশ্যই বিভিন্ন সংবাদ সংগ্রহ করার জন্য ঘুরে বেরিয়েছেন এই নির্বাচনের সময়। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের আরো একটা দিক আমরা আজ এই গণনার দেখাবো। আজ ত্রিপুরা রাজ্যে দুটো আসনেই রেকর্ড ভোটে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা, পূর্ব ত্রিপুরায় কৃতি দেবী দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরায় বিপ্লব কুমার দেব। তবে সব বিধানসভা কেন্দ্রে বলা হচ্ছে 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 59টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থীরা লিড নিয়েছে। তবে একটি মাত্র ব্যতিক্রমী বিধানসভা কেন্দ্র কৈলাসহর বিধানসভা, যেখানে বলা হচ্ছে জানা যাচ্ছে যে একমাত্র কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কিন্তু বাম প্রার্থী রাজেন্দ্র কুমার রিয়াং লিড নিয়েছে। কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি, সেখানে অয়ন রয়েছে আমাদের কৈলাসহর থেকে, আমাদের প্রতিনিধি অয়নের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তবে আপনাদের জানিয়ে রাখি, ত্রিপুরা রাজ্যের মধ্যে কৈলাসহর একমাত্র ব্যতিক্রমী জায়গা, যেটি আবারও প্রমাণ হয়েছে যে লোকসভা ভোটের গণনায়, কারণ ত্রিপুরা রাজ্যের মোট 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 59টি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীরা লিড নিলেও কৈলাসহরে কিন্তু 53 কৈলাসহরের লিড নিয়েছে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র কুমার রিয়াং। কি বলছে, কি বিস্তারিত আমাদের এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অয়ন জুড়ে গেছে আমাদের সঙ্গে। অয়ন, শুনতে পাচ্ছ তুমি আমাকে? অয়ন, একমাত্র বিধানসভা কেন্দ্র কৈলাসহর বলা হচ্ছে, আমরা খবর পাচ্ছি তোমার মাধ্যমেই, যে লিড নিয়েছে সেখানে বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, এবং সারাদিন সেখানে ভোট গণনা কেমন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়েছে কিনা, এবং এখানে বাম প্রার্থী লিড নেওয়ার পর বাম কর্মী সমর্থকদের মধ্যে কেমন উচ্ছ্বাস বা উন্মাদনা দেখেছো তোমরা? দেখো, যে কৈলাসহর বিধানসভা কেন্দ্র রয়েছে, 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র, সেটা কিন্তু বরাবরই সেই ব্যতিক্রমী ফলাফল সেখানে উঠে এসেছে বিগত বিধানসভা নির্বাচনগুলিতেও এবং লোকসভা নির্বাচনের ফলাফলেও। যেখানে অন্যান্য বিধানসভাগুলিতে শাসক দল বিজেপি সেখানে 10 থেকে 15,000 ভোটের লিড নিয়েছে, সেখানে বলা যায় যে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে সেখানে লিড নিতে পারেনি, বরঞ্চ সেখানে বেশ 2,300 ভোটেরও বেশি ব্যবধানে পিছিয়ে ছিল এই বিধানসভা কেন্দ্রের ফলাফলের নিরিখে। এবং যেটা উল্লেখযোগ্য, কারণ সামনেই পঞ্চায়েত ভোট, এবং সেই পঞ্চায়েত ভোটে যেটা বলা যায় যে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের যে গৌরনগর ব্লক রয়েছে, সেই গৌরনগর ব্লকে কিন্তু এখন বিরোধী দল অর্থাৎ কংগ্রেসের বেশ কয়েকটি পঞ্চায়েত রয়েছে, এবং সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের আগে এই ফলাফল অর্থাৎ যে ইন্ডিয়া জোট প্রার্থী যে রাজেন্দ্র রিয়াং, ওনার এই 2,300 ভোটের লিড নেওয়া, সেটা কিন্তু কংগ্রেস কর্মী সমর্থক এবং সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা হলেও শক্তি সঞ্চয় হবে, এবং সেই শক্তি নিয়েই তারা আগামী পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তারা লড়াই করতে চাইবে। আর নির্বাচনের ভোট, হ্যাঁ অয়ন বলো।
এবং ভোট গণনা প্রক্রিয়া বা ভোটের গণনা নিয়ে যে বিষয়টা জানতে চেয়েছিল, সেটা বলা যায় যে কৈলাসহর যে রাধাকিশোর ইনস্টিটিউশনের ক্যাম্পাস হল রয়েছে, রাধাকিশোর ইনস্টিটিউশনে সেখানে 59 জেলার 4টি বিধানসভার গণনা হয়েছে এখানে, এবং 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে। সেখানে বলা যায় যে 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে যে ভোট গণনা হয়েছে সেখানে 5টি ইভিএম মেশিনে, অর্থাৎ 5টি পুলিং স্টেশনের ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়, এবং বলা যায় যে এ ধরনের যান্ত্রিক ত্রুটি সম্মুখীন এবারই প্রথম হতে হয়েছে যারা নির্বাচনের গণনা কেন্দ্রে যারা আধিকারিকরা রয়েছেন, যারা পর্যবেক্ষকরা রয়েছেন, এমনকি যারা ভোটকর্মী রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে যেখানে ইভিএম এ ব্যাটারি সংযোগ করে সেখানে ভোট গণনা প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হয়েছিল, তখনই কিন্তু বলা যায় যে 5 ধাপে, অর্থাৎ 5 রাউন্ডে সেখানে বিভিন্ন পুলিং স্টেশনে মোট 5টি ইভিএম সেখানে কিন্তু খারাপ হয়ে যায়। ব্যাটারি সংযোগ হওয়া মাত্র সেখানে শর্ট হয়ে যায় এবং সেই ইভিএম জ্বলে যায়, ফলে সেই ইভিএম থেকে ভোট গণনা হয়নি। পরবর্তী সময় 6ষ্ঠ রাউন্ডে এই যারা যান্ত্রিক ত্রুটিযুক্ত সেই ইভিএম গুলি রয়েছে সেগুলির ভিভিপ্যাট গণনা হয় এবং তার পরবর্তী সময় কিন্তু সেখানে ফল প্রকাশিত হয়, ফলে কিছুটা বিলম্ব হয় এবং যারা রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন বা বাইরে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে কিছুটা কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আর যেহেতু এই বিষয়টা এখানে অর্থাৎ কৈলাসহরে নতুন, এবং কি যা আমাদের সাথে যারা কথা হয়েছে প্রত্যেকের কাছে কিন্তু বিষয়টা নতুন, কারণ এ ধরনের যান্ত্রিক ত্রুটি কিন্তু পূর্বে দেখা যায়নি। একদম অয়ন, কটি ইভিএম এ এই ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা যায়? এ ধরনের 5টি ইভিএম এ, অর্থাৎ কৈলাসহর বিধানসভা কেন্দ্র যে 53 বিধানসভা কেন্দ্র সেখানে 5টি ইভিএম এ দেখা যায়, যদিও এই 5টি ইভিএম কিন্তু একটি রাউন্ডেই নয়, 3টি রাউন্ডে এই মোট 5টি ইভিএম এ কিন্তু এ ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ওকে অয়ন, আরেকটি বিষয় তোমার কাছে জানতে চাইবো যে আমরা যেটা সবার কাছেই জানতে চেয়েছি, পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা কিন্তু অভিযোগ শুরুতেই করেছিলেন, আজ গণনা শুরুতেই, যে বিভিন্ন জায়গা থেকে বিরোধী কাউন্টিং এজেন্টদের কাউন্টিং হল থেকে জোরপূর্বক হুমকি ধমকি দিয়ে বা শারীরিকভাবে নিগ্রহ করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কোনো চিত্র কি কৈলাসহরে ধরা পড়েছে কি? না, কৈলাসহর যে আমি প্রথমে বলেছি যে রাধাকিশোর ইনস্টিটিউশন 59 জেলার জেলা সদর কৈলাসহরে অবস্থিত এবং সেখানে 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হয়েছে এবং ভোট গণনা প্রক্রিয়া সমাপ্ত হওয়া পর্যন্ত কিন্তু এ ধরনের কোনো অভিযোগ শাসক দল কিংবা বিরোধী দলের পক্ষ থেকে করা হয়নি। এবং আমরা তো পুরোটাই বলা যায় যে গণনা প্রক্রিয়া শেষ পর্যন্ত ছিলাম, কোথাও কিন্তু এ ধরনের কোনো অভিযোগ করা হয়নি, তেমনি এ ধরনের কোনো ঘটনাও হয়নি বা কোনো ধরনের অভিযোগ হয়নি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ভোট গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র এই ইভিএম যে 53 বিধানসভা কেন্দ্রের যে 5টি ইভিএম এর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল সেই নিয়ে কিন্তু কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কারণ বিষয়টি সবার কাছেই নতুন ছিল, যেহেতু রাজনৈতিক দলগুলিও কাছে যেমন এই ধরনের অভিজ্ঞতা ছিল না বা এই ধরনের কোনো আগাম কোনো সতর্কতা ছিল না, সেই ধরনের নিয়ে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বাকি নির্বাচন প্রক্রিয়া নিয়ে বা গণনা প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত তোলা হয়নি শাসক কিংবা বিরোধী দলের পক্ষ থেকে। একদম, অসংখ্য ধন্যবাদ অয়ন বিস্তারিত জানানোর জন্য, আমাদের বিস্তারিত আপডেট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি কৈলাসহর থেকে আমাদের নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি অয়ন এতক্ষণ আপনাদের অবশ্যই জানাচ্ছিলেন, বিস্তারিত জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা শুনে নেব কৈলাসহর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। চলুন শুনে নিই। লোকসভা নির্বাচনের ত্রিপুরার 2টি আসনে ভোট গণনা পর্ব সমাপ্তির পথে। এখনো রিটার্নিং অফিসার অফিসিয়ালি অ্যানাউন্স করেনি। 60টা বিধানসভা কেন্দ্র এবং আমাদের রেজাল্টে যা খবর পেয়েছি যে কৈলাসহর বিধানসভা কেন্দ্র, এখানে আমাদের ইন্ডিয়া জোট লিড করেছে। ইন্ডিয়া জোট এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে লিড করেছে। তার জন্য আমি কৈলাসহরের আপামর মানুষকে এই কেন্দ্রের বিধায়ক হিসাবে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কৈলাসহরের মানুষ সবসময় প্রতিবাদী মানসিকতা নিয়ে কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। এবারে এই লোকসভা নির্বাচনে
আমাদের এখানে কংগ্রেস কর্মীরা, নেতারা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের এই 2 নম্বর ত্রিপুরা পূর্ব আসনে উপজাতি সংরক্ষিত এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে দেওয়া হয়েছে এবং কমিউনিস্ট পার্টির যে সিম্বল কাষ্ঠে হাতুড়ি তারকা চিহ্ন মধ্যে আমাদেরকে ভোট দিতে হয়েছে এবং প্রতীয়মান যে ত্রিপুরার গণতন্ত্র শুরু থেকে ভারত মুক্তির পর থেকেই কমিউনিস্টের সঙ্গে কংগ্রেসের লড়াই ছিল, নীতিগত লড়াই, এবং হঠাৎ করে এই 23 ওদের সঙ্গে আমরা জোট করেছি। কিছু প্রবলেমও আছে, আমরা ইলেকশন গেতে গিয়ে আমরা দেখেছি যে এই সিম্বল নেই। আপনারা শুনছিলেন এতক্ষণ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা কি বক্তব্য রেখেছেন। তবে এখানে উল্লেখযোগ্য, কৈলাসহরে যে 5টি ইভিএম যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয় এবং সেখানে ভিভিপ্যাট, পরবর্তীকালে সেই ভিভিপ্যাট গোনা হয় এবং কৈলাসহর বিধানসভা কেন্দ্র একমাত্র বিধানসভা যেখানে বিধানসভা ভিত্তিক লিড কিন্তু বিজেপি নয়, সেখানে বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াং সেখানে লিড নিয়েছে। এবং এখানে বলা বাহুল্য যে একটি ন্যারেটিভ যা তৈরি হয়েছিল যে কংগ্রেস কর্মী সমর্থকরা বামফ্রন্ট বা বাম প্রার্থীদের ভোট দেন না, সেটা পশ্চিমবঙ্গ হোক বা ত্রিপুরাতে হোক, কিন্তু এই ন্যারেটিভ কিন্তু এবার ভুল প্রমাণিত করলো কৈলাসহর, কারণ কৈলাসহরে কিন্তু কংগ্রেস বিধায়ক এবং কৈলাসহর কিন্তু লিড দিল বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে। এই মুহূর্তে আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সকাল থেকে স্টুডিওতে ছিলেন এবং তারপর সরাসরি উমাকান্ত ময়দান থেকে সুপ্রীতি আমাদের বিভিন্ন নিউজ এবং আপডেট দিয়ে গেছেন, আপনাদের বিভিন্ন ধরনের খবর দিয়ে গেছেন। সার্বিক কি খবর রয়েছে এই মুহূর্তে সুপ্রীতির কাছে, আমরা একটু সুপ্রীতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে আপনাদের জানিয়ে রাখি, আজ কিন্তু এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে আমরা চেষ্টা করছি অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি যে ভারতীয় জনতা পার্টি 109টি আসনে জয়লাভ করেছে এখন অবধি এবং 130টি আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, অর্থাৎ 239টি আসনের দিকে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবং তারপর আমরা যদি দেখি দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস এখন অবধি 43টি আসনে জয়লাভ করেছে এবং সেখানে এগিয়ে আছে 56টি আসনে। জাতীয় কংগ্রেস এগিয়ে আছে 56টি আসনে, 99টি আসন জয়লাভ করার দিকে এগিয়ে চলেছে জাতীয় কংগ্রেস। সমাজবাদী পার্টি 10টি আসনে জয়লাভ করেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 4টি আসনে জয়লাভ করেছে। আর আমরা যদি আপনাদের অবশ্যই একটু বিস্তারিত জানাই যে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি 7,10,930 ভোটে জয়লাভ করেছে। বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী তৃণমূল প্রার্থী 32,778 ভোটে জয়লাভ করেছে। এবং আমরা যদি এরপর নজর রাখি তাহলে আপনাদের বলতে হয় যে বর্ধমান দুর্গাপুর থেকে আজাদ কীর্তি ঝা উনি কিন্তু 1,37,981 ভোটে জয়লাভ করেছে এবং আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা উনি জয়লাভ করেছে 59,564 ভোটে। দর্শক বন্ধুরা, এছাড়া বিভিন্ন দল যারা এই মুহূর্তে অলরেডি জয়লাভ করেছে তার মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম রয়েছে। সিপিএম জয়লাভ করেছে 3টি আসনে, 1টি আসনে ওরা এগিয়ে রয়েছে, অর্থাৎ মোট 4টি আসন পেতে পারে সিপিআইএম। আম আদমি পার্টি 3টি আসনে জয়লাভ করেছে। শিবসেনা উদ্ধব ঠাকরে 2টো আসনে জয়লাভ করেছে। শিবসেনা SHS 2টো আসনে জয়লাভ করেছে। জনতা দল
সেকুলার দুটো আসনে জয়লাভ করেছে। ডিএমকে এখন অব্দি একটি আসনে জয়লাভ করেছে এবং 21টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া ন্যাশনাল কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় লোক দল, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, হিন্দুস্তান আওয়াম মোর্চা, আরএসপি, এনসিপি, জোরাম পিপলস মুভমেন্ট, শিরোমণি আকালি দল, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি, ভারত অ্যাডভাইজারি পার্টি, সিকিম ক্রান্তিকারী মোর্চা, আজাদ সমাজ পার্টি সবাই একটি করে আসনে জয়লাভ করেছে। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে এই মুহূর্তে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। সুপ্রীতি মুখার্জি জুড়ে গেছে আমার সঙ্গে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রীতি, দুটো আসনেরই ফলাফল ঘোষণা হয়ে গেছে। সকাল থেকে তুমি নজর রাখছিলে রাজ্যের এই দুটো আসনের দিকে, গোটা ভারতবর্ষের চিত্রের পাশাপাশি দুটো আসনের দিকে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনের দিকে তুমি নজর রাখছিলে। এই মুহূর্তে সার্বিক কি চিত্র তুমি তুলে ধরবে আমাদের, বিশেষ করে রাজ্যের যদি গণনার দিকে আমরা চোখ রাখতে? তাহলে দেখো, সকাল থেকে আমরা গ্রাউন্ড জিরোতে ছিলাম এবং গ্রাউন্ড জিরোর প্রতিটা ছবি, প্রতিটা মুহূর্তেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে তোমার সামনে তুলে ধরবো সর্বশেষ যে আপডেট উঠে এসেছে ভোট পার্সেন্টেজ। যে পার্সেন্টেজ জানার জন্য এক প্রকার অপেক্ষা ছিল গোটা রাজ্যবাসী, সেই পার্সেন্টেজ এসে পৌঁছেছে আমাদের হাতে। এক প্রকার বলা যায় এই মুহূর্তে তোমাকে যদি পশ্চিম লোকসভা আসনের কথা বলি, পশ্চিম লোকসভা আসনে যেখানে প্রায় 14 লক্ষ ভোটার ছিলেন, 14 লক্ষের বেশি যদিও, এই 14 লক্ষ ভোটারের দ্বারা ভোট দিয়ে যে পার্সেন্টেজ আজকে বেরিয়ে এসেছে তাতে করে 81.84% আজকে টোটাল ভোট পড়েছে পশ্চিম লোকসভা আসনে। এবং অন্যদিকে পশ্চিম লোকসভা আসনে বিপ্লব দেবের যে জয়, সেই জয়ের ক্ষেত্রে আমরা যে ছবি এখনো পর্যন্ত পেয়েছি সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাকে বলতে পারি যে বিপ্লব দেবের যে মার্জিন সেক্ষেত্রে কিন্তু প্রায় 6,11,578 এখনো পর্যন্ত জিতে গেছে। 6,11,578 ভোটে বিপ্লব দেব জিতেছে। এবং অন্যদিকে যদি বলি তোমার পূর্বের কথা, পূর্বের লোকসভা আসনে প্রীতি সিং দেববর্মার যে ভোট পার্সেন্টেজ, সেই ভোট পার্সেন্টেজ হচ্ছে 68.54% এবং বিপ্লব দেবের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 72.85%। বিপ্লব দেব এগিয়ে রয়েছে। বিপ্লব দেব যে মার্জিনে জিতেছে, এখন আর এগিয়ে থাকা কথাটা সত্যি ভুল। যে মার্জিনে জয়ী হয়েছেন সেই মার্জিন হচ্ছে 6,11,578। অন্যদিকে কৃতি সিং দেববর্মা যে মার্জিনে জিতেছেন তা হলো 4,86,819। এই বিপুল ব্যবধানে জয়ী হয়েছে বিপ্লব দেব এবং কৃতি সিং দেববর্মা। দুই আসনে এক প্রকার বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে 7 রামনগর বিধানসভার উপনির্বাচনেও বিজেপির প্রার্থী দীপক মজুমদারের বিশাল অঙ্কের ব্যবধানে জয় এবং সেই জয়টা কিন্তু লোকসভার যে ব্যবধান দেখেছিলাম তার থেকে অনেকটাই বেশি, এক প্রকার বলা যায় ঝাঁপিয়ে গেছে। প্রায় 5,96,000 তোমার 947 ব্যবধানে জয়ী হয়েছেন দীপক মজুমদার। এই যে প্রার্থীদের জয়, এক প্রকার বলা যায় এই রাজ্যে গেরুয়া ঝড় বইতে শুরু করেছে এবং এই গেরুয়া ঝড় থেকে এক প্রকার বলা যায় যে আলাদাই একটা উচ্ছ্বাস উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে শাসক দলের শিবিরে এবং সেই উচ্ছ্বাস, সেই উন্মাদনা কিন্তু শুরু হয়ে গেছে। যে সেলিব্রেশন আমরা বুঝি সেই সেলিব্রেশন কিন্তু চলছে প্রত্যেকটা জায়গায়। দেখো, বিভিন্ন ক্ষেত্রে যে যুব মোর্চারা রয়েছেন সেই যুব মোর্চারা কিন্তু এই মুহূর্তে জয়ের উল্লাস করতে শুরু করে দিয়েছেন। যেখানে যেখানে মহিলা মোর্চারা রয়েছেন, মহিলা মোর্চারাও একইভাবে আবির খেলে সৌহার্দ্য বিনিময় করে মিষ্টি মুখ করে জয় পালন করছেন। অন্যদিকে যদি বলি বিপ্লব দেব এবং তার সঙ্গে তোমার মেয়র দীপক মজুমদারকে নিয়ে সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছেন মুখ্যমন্ত্রী। বিশাল বড় ফুলের মালা পরিয়ে তাদের দুজনকে অভিবাদন জানানো হলো এবং তারা যে জয়ী হয়েছে তাতে করে তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা রাজ্যে এক প্রকার বলা যায় যে ভোট দেখলাম আমরা, ভোটের যে ফলাফল ঘোষণা দেখলাম তা শান্তিতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তবে হ্যাঁ, মাঝখানে একটা ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা ঘটে যায়। বিজেপি কর্মীদের মধ্যে একটা ধস্তাধস্তি লক্ষ্য করা যায়, যার কারণে কিছুটা হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সবটাই কিন্তু স্বাভাবিক থাকে। এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখছি তাতে করে এই রাজ্যের যে ফলাফলের যে দিন আজকে আমরা দেখলাম তাতে করে কিন্তু শান্তিপূর্ণভাবে গোটা দিন অতিবাহিত হলো এবং ত্রিপুরা গোটা দেশের কাছে একটা তোমার নজির তৈরি করলো যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে উমাকান্ত একাডেমির কথা যদি বলি, যে স্ট্রং রুম ছিল সেই স্ট্রং রুম থেকে ইভিএম আস্তে আস্তে ফিরে যাচ্ছে। ডিএম অফিসের যে গোডাউন রয়েছে সেই ডিএম অফিসের গোডাউনে ইভিএম কে ফেরত পাঠানো হচ্ছে
ঠিক ভোটের শুরুর দিন থেকে যে ছবি আমরা দেখেছিলাম, ইভিএম কে নিয়ে আসা হচ্ছে একেবারে কড়া নিরাপত্তার সঙ্গে। আজকেও সেই কড়া নিরাপত্তাতে এসকর্ট করে ইভিএম কে পাঠানো হলো ডিএম অফিসের গোডাউনের উদ্দেশ্যে। দীপেন্দা, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, বিস্তারিত আপডেট আমাদের অবশ্যই দেওয়ার জন্য। পরবর্তীকালে প্রয়োজন হলে অবশ্যই তোমার কাছে আরো একবার আসবো। এই মুহূর্তের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সার্বিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরলো। আজ গোটা দিনে যে গণনার যে চিত্র, সেই তা অবশ্যই উমাকান্ত ময়দান থেকে, কাউন্টিং হল থেকে সুপ্রীতি জানাচ্ছিল আমাদের। এই মুহূর্তে আরো একটু চিত্র তুলে ধরলো। আমরা অবশ্যই চেষ্টা করবো অন্যান্য দিকে যেতে, কিন্তু তার আগে যদি আমরা চোখ রাখি, এই মুহূর্তে 48টি আসনে কিন্তু জাতীয় স্তরে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছে। তার মধ্যে 2টো আসনে রাহুল গান্ধী জয়ী হয়েছে। ওয়ায়ানাদ থেকে রাহুল গান্ধী 3,64,422 ভোটে জয়ী হয়েছে এবং রায়বেরেলি থেকে 3,90,030 ভোটে রাহুল গান্ধী জয়ী হয়েছে। রাহুল গান্ধী 2টো আসন থেকেই, কেরালার ওয়ায়ানাদ এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে জয়ী হয়েছে রাহুল গান্ধী। আমেথি থেকে কিশোরীলাল কংগ্রেস প্রার্থী, ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানিকে, বিজেপি স্মৃতি ইরানিকে হারিয়েছেন 1,67,196 ভোটে। অন্যদিকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে তিরুবনন্তপুরম থেকে কংগ্রেস প্রার্থী, কংগ্রেস নেতা শশী থারুর খুব কম ভোটে লোকসভা নির্বাচনের নিরিখে, যেখানে 7 লাখ 6 লাখ ভোটে অনেকেই জয়লাভ করছেন, সেখানে মাত্র 16,077 ভোটে জয়লাভ করেছে শশী থারুর। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে যে কংগ্রেসের রাহুল গান্ধী 2টো আসন থেকে কিন্তু জয়লাভ করেছে। ওয়ায়ানাদ থেকে উনি 3,64,422 ভোটে জয়লাভ করেছে এবং রায়বেরেলি থেকে 3,90,030 ভোটে জয়লাভ করেছে। এই মুহূর্তে আমরা চেষ্টা করব ধর্মনগর চলে যাওয়ার, এবং ধর্মনগর থেকে উত্তর ত্রিপুরার কি খবর আমরা সেদিকে অবশ্যই এক নজর রাখবো। ধর্মনগরে আমাদের প্রতিনিধি রূপক এর সাথে আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন ধর্মনগরে। রূপক, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, বলেন। রূপক, আজ আমরা সারাদিন বিভিন্ন প্রান্তের খবর দেখলাম, ধর্মনগরের খবর অবশ্যই তোমার কাছে পেয়েছি, কিন্তু আজ সকাল থেকে গণনা শুরু হওয়ার পর থেকে সারাদিন কেমন চলে ধর্মনগরের গণনা, এবং ধর্মনগর যে বিভিন্ন বিধানসভা ভিত্তিক কি রিপোর্ট রয়েছে তোমার কাছে? একদম আজকে প্রায় সকাল 8টা থেকেই সে ভোট গণনা শুরু হয়ে গিয়েছিল। তো উত্তর জেলার মোট 7টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হয়েছে। তার মধ্যে 2টি কাঞ্চনপুরে, 1টি পানিসাগরে এবং ধর্মনগরে 4টি বিধানসভার ভোট গণনা হয়েছে। সেই 4টির মধ্যে রয়েছে 54 কুর্তি কদমতলা, 55 বাগবাসা, 56 ধর্মনগর এবং 57 যুবরাজনগর। তো প্রত্যেকটা বিধানসভাতেই ধর্মনগরে যে 4টি বিধানসভা রয়েছে, প্রত্যেকটা বিধানসভাতেই কিন্তু প্রথম রাউন্ড থেকেই কিন্তু বিজেপি এগিয়ে, এবং পঞ্চম রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডে কিন্তু বিশাল ব্যবধানে কিন্তু বিজেপি লিড করেছে। এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থার কি খবর রয়েছে? গণনা তো শেষ, কিন্তু সারাদিন নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, আর বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে? কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কি ধর্মনগরে যে কাউন্টিং হল রয়েছে সেখানে সকাল থেকে লক্ষ্য করা গেছে কিনা? আর পাশাপাশি আরো একটা প্রশ্ন তোমাকে জুড়ে দিই, যে বিরোধীদের কাউন্টিং এজেন্টরা কি হলের ভেতর সারাদিন ছিল কিনা যতক্ষণ কাউন্টিং চলেছে? একদম এইবারের নির্বাচন যেটা হয়েছে, দেখুন সেই নির্বাচনটাও খুব শান্তিপূর্ণভাবে হয়েছে উত্তর জেলাতে, এবং পাশাপাশি আজকে যে কাউন্টিং হয়েছে, সকাল থেকে যে গণনা শুরু হয়েছে, সেখানেও কিন্তু যে প্রশাসনিক যে ব্যবস্থা ছিল সেখানে কিন্তু 28 এবং সিআরপিএফ জওয়ান এবং বিএসএফ, টিএসআর এবং পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল প্রচুর পরিমাণে, এবং 3টি লেয়ারে সেখানে সিকিউরিটি গেট বানানো হয়েছে। সেই গেটগুলোতে পাট করে করা দেওয়া হয়েছে। প্রথম যে লেয়ারটা বানানো হয়েছে সেখানে বাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই বাসের ব্যারিকেডের বাইরে যারা কর্মী সমর্থকরা ছিল বিভিন্ন দলের, ওনাদের কিন্তু সেই গেটের বাইরে কিন্তু রাখা হয়েছে। ওনারা সকাল থেকেই সেখানে ছিলেন, এবং প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা হলে কিন্তু আপনার প্রত্যেক দলের কাউন্টিং এজেন্টরা কিন্তু সকাল থেকেই কিন্তু ওনারা উপস্থিত ছিলেন। খুব শান্তিপূর্ণভাবেই আজকের এই গণনা সম্পন্ন করা হয়েছে। কর্মী সমর্থকদের মধ্যে কেমন উন্মাদনা বা উল্লাস লক্ষ্য করা গেছে আজ ধর্মনগরের কাউন্টিং হলের বাইরে?
হ্যাঁ দেখুন, যেহেতু প্রথম রাউন্ড থেকেই দেখা যাচ্ছে যে বিজেপি মানে এগিয়ে আছে, তো সেই ক্ষেত্রে সেখানে সেই বাউন্ডারির বাইরে যেখানে কর্মী সমর্থকরা ছিলেন, বিভিন্ন দলের কর্মী সমর্থকরা সেখানে ছিলেন, কিন্তু সেই বিজেপির যে কর্মী সমর্থক যারা ছিলেন ওনাদের কিন্তু সকাল থেকেই কিন্তু ওনাদের মনে কিন্তু প্রচন্ড উৎসাহ দেখা দিচ্ছিল। অসংখ্য ধন্যবাদ অয়ন বিস্তারিত আমাদের জানানোর জন্য, বিস্তারিত রিপোর্ট তুলে ধরার জন্য। দর্শক মাফ করবেন, রূপক আমাদের প্রতিনিধি ধর্মনগর থেকে রূপক আমাদের ধর্মনগরের বিস্তারিত রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলেন, গণনার বিস্তারিত রিপোর্ট। এই মুহূর্তে ধর্মনগর থেকে বিশ্ববন্ধু সেন বিধানসভার অধ্যক্ষ, উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন, চলুন আমরা সেই। ভারতবর্ষের মানুষ বিজেপিকে সমর্থন করেছে দু হাতে, এবং বিজেপি বিরোধী যে সকল শক্তিগুলো ছিল সবাই একত্রিত হয়ে, এর মধ্যে মেজর দল হচ্ছে কংগ্রেস, ওরা বোধ এখনো 3 সংখ্যা বেরোতে পারেনি। আর ত্রিপুরার মধ্যে যারা সন্দেহ প্রকাশ করেছিল পূর্ব এবং পশ্চিম আসন নিয়ে, সবাল আসো পূর্ব এবং পশ্চিম আসন নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছিল, আশা করি ওনাদের সন্দেহ নিরসন হয়েছে। এখন যতটুকু শুনেছি পশ্চিম ত্রিপুরায় আমাদের বিপ্লববাবু 4 লাখ ভোটে এগিয়ে আছেন, পূর্ব ত্রিপুরায় আমাদের মহারাজ কীর্তি সিং দেববর্মন মহোদয়া 3,70,000 ভোটে এগিয়ে আছেন। তাই এগুলো স্পষ্ট প্রতীয়মান দুটো সিট ভারতীয় জনতা পার্টি পাচ্ছে, এবং এই জয় মানুষের জয়। আমাদের আরো বেশি করে কাজ করতে হবে, আমরা কাজ করছি, আমরা জনগণকে নিয়ে আছি। যারা ভোট দিয়েছেন সবাইকে আমার নমস্কার, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমার নমস্কার। আপনারা শুনলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আপনাদের এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনাদের আরো একবার এই মুহূর্তে টোটাল ফিগারটা জানিয়ে রাখি। ভারতীয় জনতা পার্টি 117টি আসনে জয়ী হয়েছে এবং আরো 122টি আসনে এগিয়ে রয়েছে। মোট 239টি আসনে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি, কংগ্রেস 51টি আসনে জয়লাভ করেছে এবং 48টি আসনে আরো এগিয়ে রয়েছে। মোট 99টি আসনের দিকে এগিয়ে চলেছে কংগ্রেস। সমাজবাদী পার্টি 15টিতে জয়লাভ করেছে, 23টি আসনে এগিয়ে চলেছে। তৃণমূল কংগ্রেস 5টি আসনে জয়লাভ করেছে এবং 24টি আসনে আরো এগিয়ে আছে। ডিএমকে 3টি আসনে জয়লাভ করেছে এবং 19টি আসনে এগিয়ে রয়েছে। সিপিআইএম 3টি আসনে জয়লাভ করেছে, 1টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি 3টি আসনে জয়লাভ করেছে। টিডিপি 2টো আসনে এগিয়ে জয়লাভ করেছে এবং 14টি আসনে এগিয়ে রয়েছে। জনতা দল ইউনাইটেড 2টো আসনে জয়লাভ করেছে এবং 10টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। এই মুহূর্তে বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন জেডিইউ এবং টিডিপি, নীতিশ কুমারের দল জেডিইউ এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি কিন্তু কিং মেকার হতে পারেন এবারের নির্বাচনে। চলুন শেষ অবধি কোথায় গিয়ে থামে, কার রথ কোথায় গিয়ে থামে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।